একটি প্রফেশনাল সুইমার, যে কিনা একটি ক্লাবের কোচ, পুলে ড্রাইভ দিতে গিয়ে জলের মধ্যেই একটি শাবল তার মাথায় এফোড় ওফোড় করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে এই, পুলের গভীরতা প্রায় 12টা মানুষের সমান, আর মাথায় এফোড় ওফোড় করে দিয়েছে একটি লোহার শাবল, যেটা কখনোই জলের মধ্যে ভেসে থাকা সম্ভব নয়। তাহলে এটা হলো কি করে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প সুইমিং পুলের নৃশংস খুন। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা ডিটেকটিভ নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, দেবস্মিতা, সৌমিক এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৌশিক। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ভাবনার অতলেই তলিয়েছিলেন দীপ্তার্কবাবু। হঠাৎ ড্রাইভিং পুলের কাছে বিরাট হইচইয়ের শব্দে তার দৃষ্টি চলে গেল সেদিকে। প্রত্যেকেই তখন ড্রাইভিং পুলের কাছে জড়ো হয়ে গেছে। প্রত্যেকেরই দৃষ্টি ঠাঁই নিবদ্ধ জলের দিকে। দীপ্তার্কর প্রথম মনে হলো সম্রাজ্ঞীর কথা। সম্রাজ্ঞী তো এতক্ষণ ওখানেই ছিল, কিন্তু লাল কস্টিউম পরা কাউকেই তার নজরে এলো না। তবে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যেটা খুব একটা সাধারণ বলে মনে হয় না। কি ঘটতে পারে ঠিক সেই মুহূর্তে তার মনে হলো ঘটনাস্থলে ছুটে যেতে, কিন্তু সেই উপায়ও নেই। ওয়াকিং স্টিকটা নিয়ে তিনি একেবারে বারান্দার প্রান্তে গিয়ে দাঁড়ালেন। পথ চলতি অনেক মানুষই তখন সুইমিং পুলের দিকে ছুটে যাচ্ছে। দু একবার বারান্দা থেকে গলা তুলে কাউকে ডাকার চেষ্টাও করলেন, কিন্তু কারোর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে শেষে তিনি মালবিকাকে ডাকলেন। মালবিকা বারান্দায় আসতেই তিনি বললেন, মালা, কি ব্যাপার বলো তো? সুইমিং পুলের ওখানে কি কিছু হয়েছে? সবাই ডাইভিং বোর্ডের কাছে জটলা করছে, ভিড়ও ক্রমশ বেড়ে চলেছে। কি হতে পারে বলো তো? মালবিকাও কয়েকবার চেষ্টা করে কিছুই বুঝতে পারে না। কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কি হতে পারে? সেটাই তো আমি ভাবছি। আমাদের সম্রাজ্ঞীকে কি দেখতে পাচ্ছ? মালবিকা খানিকক্ষণ উকিঝুঁকি মেরে বললেন, না তো। কোথায় ও? তুমি এক কাজ করো, শম্ভু কোথায়? শম্ভু ছাদে গেছে জামা কাপড় তুলতে। শম্ভুকে বলো কি হয়েছে জেনে আসতে, আর সম্রাজ্ঞীকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে যেন বাড়িতে ডেকে নিয়ে আসে। ওর কাছ থেকে ডিটেলস একটু পাওয়া যাবে। কিছুক্ষণের মধ্যে শম্ভু ফিরে এলো সম্রাজ্ঞীকে নিয়ে। দীপ্তার্ক সম্রাজ্ঞীর মুখের দিকে তাকিয়ে একটু হতচকিত হয়ে পড়লেন। কাগজের মতো সাদা হয়ে গেছে মেয়ের মুখ, ঠোঁট দুটো প্রায় বিবর্ণ, চোখের কোণে জল টলটল করছে। আর স্থির থাকতে না পেরে দীপ্তার্ক জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে মা, কি হয়েছে? হ্যাঁ, এরকম দেখাচ্ছে কেন? এনিথিং রং? সম্রাজ্ঞী সম্ভবত স্থির হয়ে দাঁড়াতে পারছিল না। কাঁপতে কাঁপতে সে বসে পড়েছে সোফায়, মুখে হাত চাপা দিয়ে। দীপ্তার্ক নিজের উত্তেজনা দমাতে না ফেরে ফের জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, বলবি তো কি হয়েছে? উত্তরটা শম্ভুই দিল, বাবু, সে বড় সাংঘাতিক কাণ্ড। কাণ্ডটা কি? সমর বলে একটা ছেলে ওপর থেকে ঝাঁপ দিয়ে পুকুরে যখন লাফিয়ে পড়েছে, সবাই ভাবছিল এই সে উঠে পড়বে, কিন্তু হঠাৎ সম্রাজ্ঞী হাউ হাউ করে কেঁদে উঠল। এমনটা তো কখনো হওয়ার কথা নয় বাপি। সমর একজন পাকা সাঁতারু, ওকে জলের পোকা বললেও চলে। কিন্তুটা কি? ও ঝাঁপ দেওয়ার আগে আমি জলে ঝাঁপ দিয়েছিলাম। ডুব সাঁতার দিয়ে আমি যখন সুইমিং পুলের কাছে চলে এসেছি, ঠিক তখনই সমর স্ট্রেট ডাইট দিয়ে জলে পড়ল। কিন্তু আরে বল বল, থামছিস কেন? অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন দেখলাম সমর আর উঠছে না, আমি ভাবলাম ও হয়তো ডুব সাঁতার দিয়ে অন্যদিকে চলে গেছে। আর কিছু না ভেবে যখন আমি পুলের ওপর উঠতে যাব, হঠাৎ দেখি পুকুরের জলটা, মানে যেখানে সমর ঝাঁপ দিয়েছিল, সেই জায়গাটা ক্রমশ লাল হয়ে যাচ্ছে। মনে হলো ওই জায়গাটায় কেউ যেন আবির গুলে দিচ্ছে। হঠাৎ শুনতে পেলাম কি যেন চিৎকার করে বলছে, রক্ত রক্ত। সে কি, রক্ত আসবে কোথা থেকে? জানি না, তবে তাড়াতাড়ি করে আমি পুলের ওপর উঠে এসে দেখি
সত্যি সমর যেখানে ঝাঁপ দিয়েছিল সেখান থেকে থোকা থোকা রক্ত উঠে আসছে। দীপ্তার্ঘ খানিকক্ষণ ভুরু কুচকে কিছু যেন ভাবলেন, তারপর প্রায় নিজের মনকেই শুনিয়ে বললেন, ছেলেটা ঠিক মতন ঝাঁপ দিয়েছিল তো? আর বললাম না, আমাদের মধ্যে সমর হচ্ছে সেরা সাঁতারু। তাছাড়া ডাইভ খেতেও বরাবর এক্সপার্ট। শূন্যে ও নানা রকম কসরত করলেও ঠিক সময় ওর মাথার হাত দুটো সরাসরি জলের মধ্যে নেমে আসে। কিন্তু তুমি হঠাৎ কথা জিজ্ঞেস করছো? অনেক সময় দেখা যায় ভল্ট খেতে গিয়ে শরীর ডিসব্যালেন্স হয়ে বুক চিতিয়ে জলের উপর আছড়ে পড়ে। সেটা মারাত্মক হতে পারে, লাং রাপচার করতে পারে, মুখ দিয়ে ভলকে ভলকে রক্ত বেরোতে পারে। না বাপি, তোমার কথাটা আমি মেনে নিতে পারছি না। আমার চোখের সামনেও জলে পড়েছিল এবং খুব মুচলি ওর শরীরটা জলের মধ্যে নেমে গিয়েছিল। আমার তো মাথায় কিছু আসছে না বাবা। ক্লাব কর্তৃপক্ষ কি করছে? কি আবার করবে, কারণ মাথাতে তো কিচ্ছু ঢুকছে না। কয়েকজন এক্সপার্ট সাঁতারু জলের মধ্যে খানিকটা খোঁজাখুঁজি করেছে, কিন্তু সমরের কোনো হদিশ পাওয়া যায়নি। একবার আমিও ভেবেছিলাম জলে ডুব দিয়ে একটু খুঁজে দেখি, কিন্তু কেউ আমাকে নামতে দিল না। এমন সময় শম্ভুদা গিয়ে হাজির, বাধ্য হয়ে আমাকে চলে আসতে হলো। আসার পর থেকে আমার কিচ্ছু ভালো লাগছে না বাপি, আমি ঘরে যাচ্ছি। সন্ধে হয়ে আসছে, তুমি আর এখানে একা বসে থেকে কি করবে? চলো ঘরে চলো। কাল সকালের আগে কিছু জানা যাবে বলে তো মনে হচ্ছে না। প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই লোকাল থানার অফিসার ৩-৪ জন কনস্টেবল নিয়ে হাজির হলেন। ততক্ষণে অতি উৎসাহী জনতার ভিড় পাতলা হয়ে গেছে। সবার মুখে একই কথা, সাঁতার কাটতে গিয়ে একটা ছেলে ডুবে গেছে। ক্লাবের নবিশ বা বিগিনার্স সবাই চলে গেছে। কিছু পুরনো মেম্বার নিজেদের মধ্যে কি হতে পারে সেই নিয়ে গসিপ করে চলেছে। অফিসার নির্মাল্য সাধুখা একটা জোরালো টর্চ নিয়ে জলের বুকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলেন। তারও মাথায় চট করে কিছুই ঢুকছিল না। ওকে ভাবাচ্ছিল রক্তের ব্যাপারটা। পাশেই দাঁড়িয়েছিলেন ক্লাব সেক্রেটারি অর্ধেন্দু ঘোষ। অর্ধেন্দুবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি যেন নাম বললেন ছেলেটির? সমরজিৎ বিশ্বাস। সমর বলেই সবাই চিনত। সুইমার? সুইমার শুধু নয়, ট্রেনারও বটে। তার উপর ও ওয়াটার পোলো খেলে, ড্রাইভিংয়ে এক্সপার্ট। তার মানে ডুবে যাবার কোনো সম্ভাবনা নেই? সে ভাবনা তো আমাদের মাথাতেই আসে না। তাহলে কোন ভাবনা আসছে? বিশ্বাস করুন অফিসার, আমাদের ক্লাবে এই ধরনের ঘটনা আর কখনো ঘটেনি। দু একবার দুজন লোক ডুবে মরছিল বটে, তবে তারা কোনো ক্লাবের সদস্য নয়, বাইরের লোক। আমি শুনলাম যে ওই জায়গা থেকে প্রচুর পরিমাণে রক্ত ভেসে উঠেছিল। এখন অবশ্য সেটা বোঝা যাচ্ছে না। রক্ত দেখেছিলেন নাকি? হ্যাঁ, দেখেছি। সবাই যখন রক্ত রক্ত বলে চেঁচামেচি করছিল, আমিও সঙ্গে সঙ্গে এসেছিলাম। রক্ত উঠতে আমিও দেখেছি, কিন্তু জলের মধ্যে রক্ত আসবে কোত্থেকে সেটাই তোমার মাথায় ঢুকছে না। কোনো ডুবুরি নামিয়েছিলেন? আমাদের ক্লাবে কোনো ডুবুরি নেই, তবে দু একজন ভালো সাঁতারু আছে। ডুব সাঁতারে অনেকটা নিচে নেমেছিল, বাট দে ডিডন্ট গেট এনি ট্রেস অফ সমরজিৎ। কিন্তু বডিটা তো আর ভেসে যেতে পারে না। এটা তো একটা পুকুর, এখানে তো কোনো চোরা কন্টেন্ট থাকতেই পারে না। তাছাড়া ভেসে যাবেই বা কোথায় বলুন? আমাদের ছাড়া আরও দুটো ক্লাব আছে, তারাও চেষ্টা করছে। তারাও কেউ সমরজিতের দেহটা খুঁজে পায়নি। ঠিক আছে মিস্টার ঘোষ, আপনাদের আপাতত এখানে থাকার দরকার নেই। এবার আমাদের কাজ আমাদের করতে দিন। ও হ্যাঁ, আরেকটা কথা, আজ যারা সাঁতারে নেমেছিল নিশ্চয়ই আপনাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টারে তাদের নাম লেখা আছে? ইয়েস স্যার। বিগিনার্স বা সুইমার যেই জলে নামুক না কেন, প্রত্যেককে রেজিস্টারে সাইন করে নামতে হয়। জল থেকে উঠে মানে বাড়ি চলে যাওয়ার আগে তাদেরকে ফের সই করতে হয়। এটাই ক্লাবের নিয়ম। একমাত্র সমরজিৎ ছাড়া আর সকলেরই ডিপার্চার সিগনেচার নিশ্চয়ই আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপাতত আপনি আসুন, তবে ক্লাব ছেড়ে যাবেন না। অর্ধেন্দুবাবু চলে যাওয়ার পর নির্মাল্য সাধুকা থানায় ফোন করে 2 জন ডুবুরি পাঠাবার ব্যবস্থা করলেন। সুইমিং পুলের মোটা থামের গায়ে হেলান দিয়ে একটা সিগারেট ধরালেন। এখন নিস্তরঙ্গ পুকুর,
কোনো ক্লাবের কোনো সাঁতারুও আর জলে পড়ে নেই। একটা আতঙ্ক নিয়ে সবাই ফিরে গেছে। অতি উৎসাহী 2-4 জন পুকুরে রেলিং ধরে দাঁড়িয়ে সামান্য জটলা করছিল। নির্মাল্য সাধুকার দৃষ্টি ছিল ঠাঁই নিবদ্ধ আলো আধারিতে ভরা পুকুরটার বুকের ওপর। তিনি ভাবছিলেন, কি হতে পারে ছেলেটার? ডুবে তো যেতে পারে না, ভালো সাঁতারুরা চট করে ডোবে না। তাছাড়া ঝাঁপ দেবার পর সেই জায়গা থেকে রক্তই বা উঠে আসবে কেন? তবে কি অন্য কিছু? ছেলেটি কি উল্টোপাল্টা ডাইভ দেওয়ার ফলে জলে আছাড় পড়ে বুকে বা মাথায় চোট পেয়েছিল? লাংস কি বাস্ট করেছে? নাকি এই নাকিতেই তিনি বারবার চোট খাচ্ছিলেন? নির্মাল্য মুখ তুলে দেখলেন এএসআই সুব্রত কর। ভাবছি কি হতে পারে, অ্যাটলিস্ট যতক্ষণ না বডিটা তোলা যাচ্ছে। সুব্রত, তুমি একবার থানায় ফোন করো, ডুবুরির ব্যাপারে কতদূর কি হলো সেটার খোঁজ নাও। যেমন করেই হোক বডিটা আজ রাতের মধ্যেই তুলে আনা দরকার। ঘণ্টাখানেকের মধ্যে 2 জন ডুবুরি এসে হাজির হলো। তারা তাদের সাজ পোশাক আর অক্সিজেন মাস্ক সঙ্গেই এনেছিল। 9টার মধ্যেই তারা একটি বীভৎস দৃশ্য সমেত জল থেকে উদ্ধার করে নিয়ে এলো সমরজিতের মৃতদেহটা। নির্মাল্য সাধুকা তার দীর্ঘ কর্মজীবনে অনেক ভয়ঙ্কর মৃত্যু দৃশ্য দেখেছে। প্রথম বুঝি একটু অসুবিধা হতো, তারপর সয়ে গিয়েছিল। কিন্তু এই রকম নৃশংস মৃত্যু দৃশ্য তিনি যেন কোনোদিন কল্পনাই করতে পারেননি। ডুবুরিরা অনেক কষ্টে বডিটা পাটাতনের উপর শুয়ে দিতেই নির্মাল্য দেখে যেন একবার শিউরে উঠলেন। একটি শাবল জাতীয় বস্তু সোজা তার মাথা ভেদ করে শরীরের মধ্যে ঢুকে গেছে। সারা মুখে তখনও রক্ত চুইয়ে পড়ছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। মুখটা হাঁ অবস্থাতেই রয়েছে। সেটা আর্তনাদের হাঁ নাকি নিঃশ্বাস নেওয়ার, সেটা কিন্তু বোঝা গেল না দেখে। নির্মাল্য সাধুকার টর্চ জেলে ছেলেটির সামনে হাঁটু গেড়ে বসতে বসতেই এএসআই সুব্রতকে বললেন, একবার দেখো তো ক্লাবের সেক্রেটারি ভদ্রলোক এখন আছেন কিনা। সুব্রত চলে যাওয়ার পর গভীর মনোযোগ দিয়ে নির্মাল্য ছেলেটিকে দেখতে থাকেন। বছর 27-28 মতো বয়স হবে। গায়ের রংটা ঈষৎ শ্যামবর্ণ, সমস্ত শরীরে নিথর। বরফ ঠান্ডা হাত পাগুলো দেখতে গিয়ে অদ্ভুত একটা জিনিস তার চোখে পড়ে গেল। ছেলেটির একটি হাত ছড়ানো, কিন্তু ডান হাত মুষ্টিবদ্ধ, আর সেখানে আটকে রয়েছে কয়েক গাছা নাতিদীর্ঘ চুল। নিজের মনে মনেই বললেন, স্ট্রেঞ্জ। মোটর মধ্যে ধরা কয়েক গাছা চুল, এবং সেগুলো লম্বা, অর্থাৎ কোনো পুরুষের সেটা চুল নয়। অবশ্য ইদানিং লম্বা চুল রাখার একটা ফ্যাশন ছেলেদের মধ্যেও বর্তেছে। কিন্তু ছেলেই হোক আর মেয়েই হোক, জলের মধ্যে শাবলটা এলো কিভাবে? শুধু নিয়ে আসা নয়, শাবল তো আর ভেসে থাকার জিনিস নয়, কেউ একজন সেটা ধরেছিল। তবে কি এটা একটা মার্ডার, প্রিপ্ল্যান মার্ডার? কিন্তু জলের মধ্যে এভাবে? অর্ধেন্দুবাবুকে নিয়ে সুব্রত ফিরে এলো। সমরজিতের বডি দেখে অর্ধেন্দুবাবু যেন আঁতকে উঠলেন, বললেন, ওরে বাবা, এ কি ভয়ানক! শাবলটা তো মাথা ভেদ করে শরীরের মধ্যে ঢুকে গেছে। আরে কি কষ্টই না পেয়েছে ছেলেটা। আরও কিছু একটা বলতে যাচ্ছিলেন, ওকে থামিয়ে দিয়ে নির্মাল্য বললেন, ডাইভিং বোর্ড থেকে মাটি কতটা ডিপ? অনেকখানি স্যার। 14-15 জন লোক একে একে মাথার উপর দাঁড়িয়ে থাকলেও তল পাবে না। ডাইভিং পুলের নিচে কোনো শাবল জাতীয় জিনিস কি পোতা থাকতে পারে? কি অসম্ভব কথা বলছেন স্যার। প্রথমত একটা শাবলের হাইটই বার কতটুকু, সেটা পোতার জায়গাই বা কোথায়? তাছাড়া সেপ্টেম্বরের সিজন শেষ হয়ে যাওয়ার পর আমাদের পুকুর সংস্কারের কাজ শুরু হয়ে যায়। 3টে ক্লাব খরচা দিয়ে পাম্প করে পুরো পুকুরের জল আমরা বার করে দিই। তারপর নিখুঁতভাবে পানা, আগাছা, শ্যাওলা সবই সাফ করা হয়। এরপর নতুন করে আবার জল ছাড়া হয়। এখানে শাবল টাবল থাকার তো কোনো প্রশ্নই নেই। সমরজিতের হাতে ধরা চুলের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গিয়ে নির্মাল্য বললেন, আমরা এখনই বডি মর্গে পাঠিয়ে দিচ্ছি। আজ যারা যারা এসেছিলেন, বিশেষ করে যারা ডাইভিং প্র্যাকটিস করছিলেন, কাল অবশ্যই তারা যেন উপস্থিত থাকেন। আই ডাউট ইটস আ কেস অব হোমিসাইড। এটা একটা খুন। আচ্ছা, ছেলেটির বাড়িতে খবর দেওয়া হয়েছে? আগে না। এখনই খবর দিন, ওর ঠিকানাটাও দরকার। পার্সোনালি আমি ওর বাড়িতে যেতে চাই। পুলিশ ফটোগ্রাফারকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার নির্দেশ দিয়ে নির্মাল্য চলে গেলেন অফিস রুমের দিকে। কাগজ পড়ে নীলের দিকে এগিয়ে দিতে দিতে দীপু বলল, উফ, আর ভাবা যায় না।
মানুষ যে দিন দিন কীরকম নিষ্ঠুর হয়ে যাচ্ছে কল্পনাই করা যায় না। জীবনে কত রকম খুন খারাপি দেখেছি, কিন্তু এই রকম ভয়াবহ আর নৃশংস হত্যা। দীপু আরও কিছুক্ষণ আবেগচালিত হতো। ততক্ষণে সুইমিং পুলের নৃশংস খুন হেডলাইনের নিউজটা নীলের পড়া হয়ে গেছে। কাগজটা সরিয়ে রাখতে রাখতে বলল, খুন মানেই তো নৃশংসতা। সজ্ঞানে কোনো মানুষের গলাটা ধারালো ছুরি দিয়ে ফাঁসিয়ে দেওয়াটা কি কম নিষ্ঠুরতা? আসলে আসল নকল বুঝি না। তুমি একবার ভাবো, ছেলেটা অবলীলাক্রমে এবং নির্ভয়ে জলের মধ্যে ঝাঁপ দিল, আর মাথাটা গিয়ে পড়ল ছুচলো শাবলের মুখে। ভেলোসিটির প্রভাবে সেটা শটান তার কণ্ঠনালী ভেদ করে ঢুকে গেল বুকের কাছাকাছি। বাপ রে বাপ। আচ্ছা নীলদা, তোমার কি মনে হয় এটা কি খুন নাকি মানে কোনো অ্যাক্সিডেন্ট? সুইমিং পুলে ডাইভ বোর্ডের নিচে একটা গজাল পোতা থাকবে, এটা একটা অবাস্তব চিন্তা। তার মানে এটা খুন? অফকোর্স, এবং এটা প্রি প্ল্যান্ড। আসলে খুনটা যেই করে থাকুক না কেন, প্রচণ্ড জাতক্রোধ থেকেই সে মার্ডারটা করেছে, এবং তাকে তার নিজের লাইফও রিস্ক করে ঝুঁকিটা নিতে হয়েছে। খুবই ক্যালকুলেটিভ মার্ডার। একটু এদিক ওদিক হলেই বডিটা খুনির ঘাড়েও গিয়ে বসে পড়তে পারত। সেখানে অন্যরকম কোনো একটা অ্যাক্সিডেন্টও ঘটতে পারত। তবে সবটাই আমার অনুমান। দূরে বসে আমরা আর কতটুকুই বা বুঝতে পারবো। নীলদা, তোমার ইচ্ছে করছে না কেসটাকে নিয়ে একটু নাড়াচাড়া করতে? কেন, তোর কি মনে হয় নীল ব্যানার্জি ছাড়া কলকাতায় আর কোনো সত্য সন্ধানই নেই? পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা কি সব ভোতা হয়ে গেছে? কেসটা নিয়ে রীতিমতো তদন্ত শুরু হয়ে গেছে। দেখ না জল কত দূর গড়ায়। কথা বলতে বলতে ল্যান্ডলাইনটা বেজে উঠল। ফোন তুলে নীল হ্যালো বলতেই ওপাশ থেকে শব্দ ভেসে এলো। নীলাঞ্জন বলছো নাকি? তা তো বলছি, কিন্তু আপনি? আরে মনে আছে আশুতোষ কলেজের দীপ্তার্ক বসুকে? মনে থাকবে না? আমার স্মৃতিশক্তিকে এতটা দুর্বল ভাবলেন কি করে? তাছাড়া তোমার নামটাই তো এমন, ইচ্ছে থাকলেও ভোলা যায় না। তা হঠাৎ আমাকে তোমার মনে পড়লো কেন? তুমি তো সম্পূর্ণ বেলাইনের লোক, প্রফেসরই করো, তার উপরে অজয়ের মতো তুমিও লেখালেখি নিয়ে ব্যস্ত। তুমি যে বিশেষ একটা লাইনে এক্সপার্ট লোক সেটা মাঝে মধ্যেই কাগজে পাই। ব্যস্ত মানুষ বলে বিরক্তও করি না। কিন্তুটা কিসের? অপরাধ তত্ত্ব নিয়ে কিছু লেখালেখি করছো নাকি? না গো নীল ব্যানার্জি, ওটি আমার সাবজেক্ট নয়। খুন জখম আমার ভালো লাগে না, কিন্তু গতকালের একটা ঘটনা, বলতে গেলে দুর্ঘটনাটা আমার চোখের সামনেই ঘটেছে। তুমি কি সুইমিং পুলের ঘটনাটা বলছো? ইয়েস স্যার। হ্যাঁ, আজকে সকালের কাগজেই তো বিস্তারিত বর্ণনা আছে। তা এটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? না, সত্যি আমার মাথা ব্যথার কোনো আপাতত কারণ থাকতে পারে না, কিন্তু আমার মেয়ে সম্রাজ্ঞী প্রচন্ড ভেঙে পড়েছে। কি এক অজানা আতঙ্কে ভুগছে। কাল রাতে ঘুমের মধ্যে প্রায় না না করে চিৎকার করে উঠছিল। কেমন যেন এলোমেলো আলুথালু অবস্থা। ওর মুখ চোখ দেখলে মনে হয় বিরাট একটা ঝড় ওর মাথার উপর দিয়ে বয়ে গেছে। কোনো ডাক্তার দেখিয়েছ? আমি তো বর্তমানে খোঁড়া হয়ে বাড়িতে বন্দি। ট্রাম থেকে পড়ে গিয়ে মালাই জাগি চৌচির। সকালেই ডাক্তারকে বাড়িতে ডেকেছিলাম। উনি বললেন কোনো ঘটনায় আমার মেয়ে খুবই শকড, আর সেই কারণেই। হতেই পারে, কাগজের বিজ্ঞপ্তি পড়ে আমরাই তো বেশ বিভ্রান্ত। আর তোমার মেয়ে হয়তো চোখের সামনে ওইরকম একটা ভয়াবহ দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না। কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। নীল, আমি জানি তুমি সাইকিয়াট্রিস্ট নও, সেই জন্য এতদিন বাদে তোমাকে ফোনে বিরক্ত করব এমনটা ভেবো না। আসলে আমিও তো সেটাই ভাবছি। এবার বলো তো ভাইয়া, তুমি ঠিক কী কারণে আমাকে ফোন করেছো? না, ফোনে তো এত কথা বলা সম্ভব নয়। আমার যাওয়ার শক্তি থাকলে আমি নিজেই তোমার কাছে যেতাম। দয়া করে কি তোমার পদধূলি দেবে আমার বাড়িতে? আসলে নিজেকে খুবই অসহায় লাগছে। মেয়েটা এমন একটা অ্যাবনর্মাল বিহেভ করছে যেটা ওর মতো মেয়ের করা উচিত নয়। তাই মানে। এভাবে কেন বলছো দীপ্ত? এককালে কলেজ লাইফে আমরা তো বন্ধু ছিলাম। বন্ধু না হলেও নিশ্চয়ই তুমি একটা সংকটে পড়েছো, এবং সেটার সঙ্গে কোনো অপরাধজনিত ব্যাপার জড়িয়ে আছে। ঠিক আছে, বলো কবে তোমার বাড়ি যেতে হবে? বিশ্বাস করো নীল, তোমার মতো ব্যস্ত লোক কিভাবে।
বিনয় জিনিসটা খুবই ভালো, আবার অতি বিনয় কিন্তু ততটাই খারাপ। তোমার বাড়িটা তো সেই পার্কের সামনেই। সম্মুখ জাতা কলেজ জোন। কলেজ লাইফে 2-1বার গিয়েছিলাম। বিশাল সাবেকি বাড়ি, মনে আছে। চিনতে আমার কোনো অসুবিধা হবে না। আমি 2-4 দিনের মধ্যেই যাচ্ছি। তুমি তো বললে এখন গৃহবন্দী, অতএব নো প্রবলেম, আমি আসছি। আর এর মধ্যে তেমন যদি বোঝো তাহলে কিন্তু ফোন করো। ফোনটা কেটে দিয়ে নীল দীপুর দিকে তাকালো। দীপু মুচকি এসে বলল, একেই বলে মেঘ না চাইতে চল। তুইও তো সেটাই চাইছিলি। হ্যাঁ, কেসটা উল্টোপাল্টা দেখতে ইচ্ছে করছিল। দেখোই না, পাইলেও পাইতে পারো রহস্য সন্ধান। সমরজিতের বাড়িটা পেতে বিশেষ বেগ পেতে হলো না নির্মাল্য সাধুখার। সঙ্গে সুব্রত ছিল। বাগবাজার বাটার দোকানের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই বাঁ দিকে রয়েছে একটা ঝাঁ চকচকে বাড়ি। দরজার কড়া নাড়তেই বছর 20-এর একটি ছেলে এসে দাঁড়ালো। মনে হয় বাড়ির কাজের লোক। নির্মাল্যকে ধরাচুর অবস্থায় দেখে ছেলেটি বলল, বড়বাবু বাড়িতেই আছেন, ডেকে দেব? ডাকার দরকার নেই, গিয়ে বলো থানা থেকে এসেছে, কিছু কথাবার্তা আছে। আপনি একটু দাঁড়ান, আমি খবর দিচ্ছি। বলেই ছেলেটি ভেতরে চলে গেল। মিনিট 3-এর মধ্যেই ফিরে এলো। স্যার, আপনাকে একটু ভেতরে যেতে হবে, বাবু প্রায় শয্যাগত। চলো। বলে নির্মাল্য আর সুব্রত ওকে অনুসরণ করলেন। খুব সাজানো গোছানো বাড়ি। ঢুকতেই বড় উঠোন। উঠোনে নানান রকমের টবে পোতা গাছের বাহার। মাঝখানে একটা বিরাট কাঁচের অ্যাকোয়ারিয়াম। তাতে কিছু বড় আকারের সাদা কালো মাছও ঘোরাফেরা করছে। পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে, শ্বেত পাথরের সিঁড়ি। সিঁড়ির দেওয়ালে বিভিন্ন আর্টিস্টের আঁকা ছবি টাঙানো রয়েছে। দোতলাটাও বেশ সাজানো গোছানো। দোতলার ছোট বারান্দার নিচের মতোই গাছপালা দিয়ে সাজানো। পরপর অনেকগুলো ঘর, সবই প্রায় ভেজানো দরজা। সারা বাড়িতে কোনো টু শব্দটি নেই। বেশ বোঝা যায় যে শোকস্তব্ধ বাড়ি। অতি স্বাভাবিক। যে ছেলেটি পথ দেখিয়ে নিয়ে আসছিল সে বলল, বড়বাবু থাকেন 3 তলায়, আপনাদের একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, অত ব্যস্ত হতে হবে না তোমাকে, চলো। কিন্তু এই ঘরগুলো সব বন্ধ কেন? কারা থাকেন এখানে? আগে মেজবাবু আর ছোটবাবু। সমর দাদাবাবু খুন হয়ে যাওয়ার পর সবাই কেমন যেন নিশ্চুপ হয়ে গেছেন। দাদাবাবু বেঁচে থাকলে বাড়িটা যেন গম গম করত। 1 সপ্তাহ আগে এলে দেখতেন বাড়িটা কত ঝলমল করছে। আসলে স্যার, কদিন পরেই তো দাদাবাবুর বিয়ে ঠিক হয়েছিল, সবই শেষ হয়ে গেল। সমরবাবুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ স্যার, তবেটা কি? সে স্যার আমি অত কিছু বলতে পারবো না। আপনি বড়বাবুর সঙ্গে কথাটা বলেই সব বুঝতে পারবেন। 3 তলাটাও সান্নাটা, পাশাপাশি 3টে ঘর। সামনে খোলা চাতাল। চাতালের চারিদিকেই গাছগাছালি। একটা বোগেনভিলিয়ার লতা উঠে গেছে 4 তলা ছাদের ওপর। চাতালের মধ্যেখানে একটা মেহগিনি কাঠের ইজি চেয়ার। সামনে ছোট একটা পাথর টপ সাইজের টেবিল। ইজি চেয়ারে আধশো অবস্থায় গায়ে এলিয়ে শুয়ে রয়েছেন এক ভদ্রলোক। অবিন্যস্ত পাজামা পাঞ্জাবি, দৃষ্টি উদাস, আকাশের দিকে মেলা। বিষ্ণু অর্থাৎ পূর্বের ছেলেটি 2টো প্লাস্টিকের কিউব এনে ভদ্রলোকের সামনে রেখে দিয়ে চলে গেল। আপনারা বসুন। নির্মাল্য বসতে বসতে বললেন, আপনি নিশ্চয়ই সর্বজিৎ সান্যাল। হুম বলে সর্বজিৎবাবু একটা তোয়ালে রুমাল দিয়ে চোখটা মুছে নিলেন। তারপর বললেন, আপনারা নিশ্চয়ই খোকার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছেন, তাই না? বুঝতেই তো পারছেন, এটা একটা খুনের ঘটনা। স্বাভাবিকভাবেই আপনাদের এই খারাপ সময় এসে বিরক্ত করতে বাধ্য হচ্ছে। জানি আপনারা তো আপনাদের কাজ করবেনই, কিন্তু তাতে কি আমার খোকা আর আমার কাছে ফিরে আসবে? হ্যাঁ, কেউ কি তা আসে বলুন? তবু পুলিশের কাজ তো তাকে করতেই হবে। অপরাধীকে তো আমাদের খুঁজে বার করতেই হবে, তাই না? তাই করুন। তাকে আমার একটাই জিজ্ঞাসা থাকবে, জানেন তো, যে সমর তার কি ক্ষতি করেছিল সেটা আমি জানতে চাইতাম। অফিসার আপনি বিশ্বাস করুন, যতবার সমরের মরা মুখটার কথা মনে পড়ছে না, ততবারই বুকটা আমার দাউ দাউ করে জ্বলে উঠছে।
কি যে কষ্ট পেয়ে আমার হাসি খুশি ভরা ছেলেটা মারা গেছে অফিসার। আপনারা জানেন না, আপনারা জানেন না। সমরবাবু কি করতেন? বড় বাজারে আমার নানা ধরনের বিশাল পাথরের কারবার, এছাড়াও আমার ইমারতি কারবারও রয়েছে। গ্র্যাজুয়েশনের পরে সমর আমার ব্যবসার সঙ্গে জড়িয়েছিল। এখন মনে হচ্ছে কেউ যেন আমার ডান হাতটাই কেটে নিয়ে চলে গেছে। যাক, সেসব প্রসঙ্গ বাদ দিয়ে নির্মাল্য কাজের কথায় আসি। ইমারতি ব্যবসা বলতে বাড়ি তৈরির নানান মাল মশলার যোগান আমরাই দিতাম। এই ব্যবসাটা সমরই সম্পূর্ণ দেখাশোনা করত। আসলে ওর অনেক সোর্স ছিল। সাঁতারে বেশ কয়েকবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পর মন্ত্রী টন্ত্রীদের সঙ্গে ওর বেশ আলাপ পরিচয় হয়ে যায়। ওই জোর করে বাড়ি তৈরি করার অর্ডারগুলো পেতে আরম্ভ করলো। বলতে গেলে শ্যানেল কনস্ট্রাকশনটাও ওরই, আমি কেবল টাকা জুগিয়েছি মাত্র। ইমারতি ব্যবসা মানে কোন অর্গানাইজেশনের সঙ্গে উনি যুক্ত ছিলেন? তা তো থাকতেই হবে, নইলে এ লাইনে ব্যবসা বাড়বে কেমন করে? অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় আমি যদি কোনো বাড়ি করতে চাই, আমাকে মাল মশলা কিনতে হবে সেই অর্গানাইজেশন মারফত, নইলে কেউ আমাকে সেখানে বাড়ি তৈরি করতে দেবে না, তাই তো? আচ্ছা, উনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? না, তবে রাজনৈতিক মদত সে পেয়েছিল। তার জন্য কিছু রাজনৈতিক আনুগত্য তো দেখাতেই হতো, নইলে টিকতে পারবে কিভাবে আপনি বলুন না। বুঝলাম। তা সেই কারণেই কিছু শত্রুও তৈরি করে ফেলেছিলেন। কম্পিটিশন মার্কেট, একই ব্যবসায় কিছু রেশারেশি, কিছু শত্রুতা তৈরি হয় বই কি। আমার মার্বেল স্টোনের বিজনেসে কি ভাবছেন আমার কোনো শত্রু নেই? আছে, কিন্তু সেই কারণে এমন নৃশংস খুন। আর কিছু? আর কিছু বলতে একটু অন্য লাইনের প্রশ্ন করছি, ওনার কি কোনো অ্যাফেয়ার্স ছিল? অ্যাফেয়ার্সের ব্যাপার আমার জানা নেই, তবে ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সামনের মাসে 10 তারিখে বিয়ে পাকা হয়ে গেছে। তারই সব তোড়জোড় চলছিল আর কি। বিয়েটা কি নেগোসিয়েশন নাকি প্রণয় ঘটিত? আগেই বলেছি, প্রেম টেমের ব্যাপারে আমার জানা নেই। আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল। অভিভাবকেরা কথাবার্তা বলেই তো এই বিয়ে আমরা ঠিক করেছিলাম। কে খুন করতে পারে এমন কোনো আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন না? আগে না। ঠিক আছে, আপাতত আপনাকে আমাদের আর কোনো প্রশ্ন নেই। বাড়ির আর কারোর সঙ্গে কি কথা বলা যাবে? আমার স্ত্রী শয্যাশায়ী। তিনি কি এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্নের জবাব দিতে পারবেন বলে ভাবছেন? মনে তো হয় না পারবেন। তবে ওর 2 কাকিমা আছেন, বিশেষ করে ওর ছোট কাকিমার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক ছিল। দেখুন, হয়তো ওদের কাছ থেকে কোনো ক্লু পাবেন কিনা। এই বিষ্ণু, বিষ্ণু! বিষ্ণু কাছাকাছি কোথাও চলে এসেছিল, সঙ্গে সঙ্গে বলল, বড়বাবু ডাকছেন? তুমি এদেরকে নিয়ে একবার দেবু আর দীপুর কাছে নিয়ে যাও। আসুন স্যার, আপনাদেরকে নিচে যেতে হবে। নামতে নামতে নির্মাল্য জিজ্ঞাসা করলেন, বিষ্ণু, তখন তুমি একটা কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলে। কি কথা বাবু? সমরবাবুর বিয়ের ব্যাপারে। কেন, বড়বাবু আপনাদের কিছু বলেননি? যেটা বলেছেন তাতে আমরা সন্তুষ্ট নই। মনে হলো উনি অনেক কিছুই চেপে গেছেন। বাবুদের ব্যাপার যদি কিছু না বলেন, আমরা তো চাকর বাকর, আমাদের কি উচিত হবে আগ বাড়িয়ে কিছু বলতে যাওয়া? কিন্তু বিষ্ণু, ভুলে যেও না যে কেউ বা কারা তোমার দাদাবাবুকে নৃশংসভাবে খুন করেছে। তুমিও কি চাও না যে সেই খুনের একটা ফয়সলা হোক, খুনি ধরা পড়ুক? এটা কি তুমি চাও না? চাই বাবু, নিশ্চয়ই চাই। অমন দিলদারাজ মানুষটাকে কে যেভাবে শেষ করে দেবে আমি একেবারে ভাবতেই পারিনি। বেশ, তাহলে যেটুকু জানো সেটা আমাদের জানাও। স্যার। হ্যাঁ, বলো। আপনি বরং ছোট কাকিমার সঙ্গে কথা বলুন। দাদাবাবুর সঙ্গে ওনার অনেক মনের কথাবার্তা হতো। উনি কিন্তু অনেক কিছুই জানেন। উনি যদি কিছু না জানান তখন... ঠিক আছে, চলো আগে তোমার ছোট কাকিমার কাছেই নিয়ে চলো। দোতলার শেষের দিকে একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালো বিষ্ণু। দরজা আধ ভেজানো অবস্থায় ছিল। টোকা দিতেই বছর 35-এর সুন্দরী এক মহিলা দরজা খুলে দাঁড়ালেন।
চোখ মুখ বেশ থমথমে। উৎকণ্ঠিত মুখে মহিলা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বিষ্ণু? আগে এনারা এসেছেন আপনার সঙ্গে কিছু কথাবার্তা বলতে। পুলিশ আমার সঙ্গে কেন? তুমি ওদের দাদার কাছে নিয়ে যাও। ক্ষমা করবেন ম্যাডাম, আমরা ওনার কাছ থেকেই আসছি। আপনি পরিবারের একজন, বাই রোটেশন আমাদের তো সবার কাছেই কিছু প্রশ্ন থাকবে। আপনাদের সকলের উত্তরের সত্যাসত্যের ওপরই তো নির্ভর করছে সমরজিৎ বাবুর হত্যা রহস্যের চাবিকাঠি খুঁজে পাওয়া। বেশি নয়, আপনাকে মাত্র কটি প্রশ্ন করেই আমরা চলে যাব। বেশ, জিজ্ঞাসা করুন কি আপনি জানতে চান। তবে এই মুহূর্তে আমার স্বামী কিন্তু বাড়ি নেই। ঠিক আছে, অসুবিধা হবে না। প্রশ্নগুলো মনে হয় আপনি সঠিক জবাবই দিতে পারবেন। কি উত্তর চান বলুন। একটু ঘরে বসা যাবে? হ্যাঁ, আসুন। মডার্ন সব আসবাবে ঘর সাজানো। খাট, ড্রেসিং টেবিল থেকে শুরু করে দেওয়ালের রঙটাও অতি উচ্চমানের। ঘরটিও এসি। টিভি স্ট্যান্ডে একটা এলসিডি টিভি, সেটা অবশ্য এখন বন্ধ রয়েছে। 2-3টে সিঙ্গেল চামড়া বাঁধানো সোফাও সাজানো রয়েছে। মহিলা বললেন, দাঁড়িয়ে কেন, আপনারা বসুন। নির্মাল্য বসতে বসতে বলল, কিছু মনে না করলে ম্যাডামের নামটা কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আমি বিথি সান্যাল। একটা মর্মান্তিক ঘটনায় জানি এ বাড়ির সবাই খুবই মোহমান। আপনাকে দেখে সেটা বেশ ভালোভাবেই ফিল করছি। কিন্তু কিছু প্রশ্নের সঠিক জবাব পেলে আমাদের তদন্তের কাজটা ঠিক পথে এগোতে পারে। আপনি কি জানতে চান বলুন। ছেলেটির বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল? হ্যাঁ। বিয়েটার মধ্যে কি কিছু গণ্ডগোল ছিল কি? হঠাৎ এমন প্রশ্ন কেন? কানাঘুষোয় কিছু কথা কানে এসেছে। সমর আপনার খুবই প্রিয় পাত্র ছিল। তার ব্যক্তিগত জীবনের কিছু কথা আপনার পক্ষে জানা হয়তো সম্ভব। বুঝতেই পারছেন, প্রচণ্ড রকম শত্রুতা না থাকলে এমন ভয়াবহ হত্যাকাণ্ড সম্ভব নয়। আর সেই কারণেই বিথিদেবী একটা সোফায় বসেছিলেন। নির্মাল্যের প্রশ্ন শুনে চট করে কিছু না বলে কেবল মাথাটা নিচু করে রইলেন। নির্মাল্য আবার তাগাদা দিলেন, চুপ করে থাকবেন না ম্যাডাম। ওর কি অন্য কোথাও কোনো অ্যাফেয়ার্স ছিল? আপনি কার কাছে কি শুনেছেন জানি না, তবে সমর আমার ভাসুরপো হলেও সে ছিল আমার বন্ধুর মতো। ওর জীবনের অনেক কথাই আমায় বলতো। আজ আর বলতে বাধা নেই, কারণ সে আজ সব কিছুর বাইরে। এক কথায় ও ছিল ওম্যান কিলার। ওমেন কিলার মানে? ঠিক তাই, হাসি খুশি ভরা উজ্জ্বল আর প্রাণবন্ত এক যুবক। সবচেয়ে বড় কথা, ও যেখানে যেত সেখানেই সবাইকে কথার জাদুতে বশ করে ফেলতে পারত। বিশেষ করে নারী মহলে ওর আকর্ষণ ছিল একটু বেশি রকম। তার উপর ধনী বাবার একমাত্র ছেলে, নিজেরও একটা জমে ওঠা ব্যবসা। অনেক মেয়েই ওর প্রেমে পড়ত, ওকে বিয়ে করতেও চেয়েছিল। বাট ভালো মন্দ মিশিয়েই তো মানুষ। সুন্দরী মেয়েরা যদি তাদের দুর্বলতা নিয়ে ওকে পাবার জন্যে বা ওর সান্নিধ্য লাভের জন্য লালায়িত হয়, মুনি ঋষিরাও তো মেয়েদের সান্নিধ্যে এসে নিজেদের সংযম হারিয়ে ফেলতেন। সমরও কোনো একজনকে নিয়ে স্বপ্ন দেখতে পারেনি। ওর গার্লফ্রেন্ডের সংখ্যা ছিল অনেক। তাহলে কি রুটটা এখান থেকেই? আউট অফ জেলাসি কোনো মেয়ে তাকে খুন করে ফেলেছে? কিন্তু যেভাবে খুনটা হয়েছে সেটা কি কোনো মেয়ের পক্ষে সম্ভব? কেন? মা দুর্গাও তো মহিষাসুরকে বধ করেছিলেন। এটা জাস্ট একটা উপমা। আসলে স্ত্রী শক্তি অবহেলা করার ব্যাপার নয়। এনিওয়ে, যে বিয়েটা হতে যাচ্ছিল সেটাও কি লাভ ম্যারেজ? না, আমার বড় ভাসুরের অতি পরিচিত একজন এমপির মেয়ে। নেগোশিয়েট করেই বিয়েটা একরকম পাকা হয়। সমরের এতে মত ছিল? একটু আগেই বলেছি, ভালো মন্দ মিশিয়ে মানুষ। সমর পুরনো সব কিছু ভুলে এক কথায় কুণ্ডলিনীকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। সংযুক্তাকে আমি দেখেছি, অনেক রূপসীকে ছেড়ে অতি সাধারণ চেহারার কালো কুলো একটি মেয়েকে বিয়ে করার পেছনে ছিল সমরের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির বাসনা। আপনি নিশ্চয়ই ওর ব্যবসার ব্যাপারে বলছেন, তাই না? হ্যাঁ, ঠিক তাই।
বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসাটা ছিল ওর নিজের। দ্য অর্গানাইজার বলে একটা সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও সেখানেও তো রেষারেষি আছে। তা একজন এমপির জামাই হিসেবে। বুঝেছি। ইদানিং কি খুব বড় কাজকর্ম হাতে এসেছিল? সেটা ঠিক আমার কাছে ভাঙেনি, তবে আমি একবার জিজ্ঞেস করেছিলাম, এত সুন্দরী সব মেয়ে থাকতে তুমি একটা কাল্টির টোপ গিলে বসলে কেন? তার উত্তরেও বলেছিল, মেয়েদের রূপ সে আর কদিনের জন্যে, এক জায়গায় সবাই তো এক, কিন্তু একজন পুরুষের জীবনে টাকাটাই অনেক বেশি মূল্যবান। তাছাড়া ভালোবাসার নমুনা তো সব দেখলাম, বরাতে সুখ থাকলে ওই কালটিই আমায় সুখী করতে পারবে। ম্যাডাম, অ্যাপারেন্টলি আপনার ধারণাটা কি হতে পারে? ওয়েদার দিস ইজ আ পলিটিক্যাল মার্ডার অর এনিথিং লাইক আ পার্সোনাল জেলাসি? আই এম নট আ পুলিশ অফিসার নর আ ডিটেকটিভ। রোডটা কোথায় সেটা তো খুঁজে বার করার দায়িত্ব আপনার। সমরের ব্যক্তিজীবন নিয়ে আমার হয়তো এত কিছু প্রকাশ করা উচিত হয়নি, তবু বললাম কেন জানেন? আমার মনে হয়েছিল সমরের জীবনের এই দিকটা পুলিশের জানা উচিত, তাহলে হয়তো তারা আসল সত্যটার কাছে পৌঁছাতে পারবেন। আমি ওর ছোট কাকিমা হলেও আমরা ছিলাম বন্ধুর মতো। Yet I can't imagine সমর আর নেই, আর কোনোদিনই কোনো ট্রফি জিতে আমার কাছে এসে বলবে না, দেখ ছোটকি, আই ওন দ্য রেস। কোনোদিন এসে বলবে না, মঞ্জুরি মেয়েটা বড্ড জ্বালাচ্ছে, জানিস ছোটকি, কি করে কাটানো যায় বলতো? হয়তো কোনোদিন হাঁপাতে হাঁপাতে এসে বলতো, ছোটকি তুমি এখন বলো শাড়ি না পারফিউম? জিজ্ঞেস করতাম, কেন রে, আবার নতুন কোনো সুন্দরীর দেখা পেলি নাকি? ও বলতো, না, একটা বড় অর্ডার, বাবা শুনলে খুব আনন্দ পাবেন। তবে তুমি তো জানো, তোমাকে না বলে অন্য কোথাও কিছু বলতে ইচ্ছে করে না। আপনাকে আর ডিস্টার্ব করব না, মাত্র একটি প্রশ্ন, মেয়েগুলোর নাম কিছু জানা আছে? সবার নয়, উচ্ছ্বাসপ্রিয় ছেলে ছিল তো, এক একদিন এক একজনের নাম বলতো, কখনো মঞ্জুরি, কখনো স্বর্ণালী, কখনো সাম্রাজ্ঞী। বাই দ্য ওয়ে, এই মুহূর্তে আরেকটা নাম মনে পড়ে গেল, সেটা নিয়ে অবশ্য আমার হাজব্যান্ড তুমুল আপত্তি করেছিলেন। তিনি কিনি? একজন প্রস্টিটিউটের মেয়ে। সমরবাবুর কি ওসব জায়গায় যাওয়ার অভ্যেস ছিল? না, মেয়েটি কোনোদিনও ওই প্রফেশনে যায়নি, তবে ও ছিল বার সিঙ্গার। আমাকে তার ছবি দেখিয়েছিল, ভেরি গুড লুকিং গার্ল। বলতে গেলে সমর মাঝখানে এত বেশি ইনভলভড হয়ে গিয়েছিল, আমি তো অন্য কিছু ভাবতে শুরু করে দিয়েছিলাম। তবে ব্যাপারটা বোধহয় থেমে গিয়েছিল। ইদানিং ওই মেয়েটির কথা সমরের মুখে আর তেমন শোনাই যেত না। ম্যাডাম, অনেক ইনফরমেশন আপনি দিয়েছেন, অনেকগুলো জালে জড়িয়েও দিয়েছেন বটে, অনেকটা ডাস্টবিন হাতরে একটা সোনালি ছুঁচ খুঁজে বার করার মতো। এনিওয়ে, আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের অনেক সাহায্য করেছেন বলে। বেশি খোঁজাখুঁজির ব্যাপার ছিল না। দীপ্তার্কবাবুর বাড়িটা নীলের চেনাই ছিল। কলিং বেল টিপতেই শম্ভু এসে দাঁড়ালো। দীপ্তার্ক বাবু কি আছেন? বলবে নীল ব্যানার্জি দেখা করতে এসছে। যেতে আসতে যেটুকু সময় লাগে। গাড়ি বারান্দাতেই বসেছিলেন দীপ্তার্ক, অনেক দিন পর দেখা। দুজনের মধ্যে সামান্য কিছু বাক্যালাপও হলো। ওরা সবাই ঘরে চলে এলো, আর শম্ভু চলে গেল ওদের চা জলখাবারের ব্যবস্থা করতে। নীল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু দীপুর করুণ মুখ দেখেও চুপ করে গেল। তারপর বলল, পরপর 2-3 দিনের কাগজ তো অনেক কিছুই পড়েছি, সব না হলেও কিছুটা তো আন্দাজ করা যাচ্ছে। সবচেয়ে খতরনাক একটি ব্যবসার সঙ্গে ছেলেটি জড়িয়ে গিয়েছিল। আর এই অর্গানাইজেশনের ব্যাপার মানেই সোজা পথের ব্যবসা নয়, সেখানেও রাজনৈতিক হস্তক্ষেপের ছায়া জড়িয়ে আছে। ছেলেটি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল? ভাই নীল, যে ছেলেটি খুন হয়েছে তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে কিছু ভাবার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। ছেলেটিকে আমি কোনোদিনও দেখিনি, চিনিও না। ও ব্যাপারে পুলিশ যা করবার করবে, কিন্তু আমার প্রবলেমটা যে অন্য জায়গায়। কীরকম?
ছেলেটির মৃত্যুর পর থেকে আমার মেয়ের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। যেমন? ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, সর্বদাই কেমন যেন আনমনা হয়ে থাকে, ঘুমের মধ্যেই অনেক সময় না না বলে চিৎকার করে ওঠে, মানে টোটালি একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার। এসব তো তোমাকে আগেই বলেছি। তার উপরটা কি? কয়েকদিন আগে ওর নামে একটা চিঠি এসেছিল, আর তারপর থেকেই ওর অ্যাবসেন্ট মাইন্ডনেসটা আরো বেশি মাত্রায় দেখা দিতে শুরু করেছে। চিঠি? তোমার মেয়ের কোনো মোবাইল নেই? থাকবে না কেন? তবে মোবাইলে একটা মিসিং লিঙ্ক খুঁজে পাওয়া যায়। হয়তো পত্রপ্রেরক সেটা চায় না। কি ছিল সেই চিঠিতে? মাত্র কটি কথা। মুখ খোলার চেষ্টা করো না, শিওরে সমন কথাটার মানে জানো নিশ্চয়ই, ব্যাস এইটুকুই। মেয়েকে জিজ্ঞাসা করনি কে লিখেছে এবং কেন লিখেছে? জিজ্ঞেস করেছিলাম, উত্তরে বলেছিল ও নিজেও নাকি চিঠির মানে বুঝতে পারছে না। তা হয় না দীপ্ত। আচ্ছা, এরকম আদেশনামা আর কে কে পেয়েছে সেটা জানো? না, মেয়ে তো কিছুই ভাঙতে চায় না। ওকে এখন সুইমিং প্র্যাকটিসে যাচ্ছে? না, একটা আতঙ্ক যেন ওকে সর্বদা ঘিরে রেখেছে। কি নাম যেন বললে তোমার মেয়ের? সম্রাজ্ঞী? হ্যাঁ। একবার ওর সঙ্গে কি কথা বলা যাবে? জানি না বাড়ি আছে কিনা, দেখছি। বাড়ি আছে কিনা জানো না মানে? এখন তো প্রায় সন্ধ্যে 7টা বাজে। মেয়ের কি বাড়ি ফেরার কোনো ঠিক ঠিকানা নেই? আমার এই অ্যাক্সিডেন্টের পর আমি আর বাড়ির ব্যাপারে ঠিকমতো খোঁজ খবর রাখতে পারি না। এটা ওর মাই ভালো বলতে পারবে, অবশ্য শম্ভুও কিছুটা বলতে পারবে। ঠিক আছে, তুমি আগে খোঁজ নাও তোমার মেয়েকে পাওয়া যায় কিনা। একটু পরেই সম্রাজ্ঞী এসে হাজির হলো। নীল আর দীপু দুজনেই মেয়েটিকে দেখে চমকে উঠল। নীল মনে মনে বলল, এই ব্যাপার, এই মেয়ে? ভাবারই কথা। পরনে টাইট জিন্স, গায়ে সাদা ডোরা কাটা হাফ শার্ট আর অতি উগ্র প্রসাধন, মডার্ন স্টাইলে চুলের বাহার এবং ঠোঁটে রয়েছে চড়া লিপস্টিকের প্রলেপ। সব মিলিয়ে যেন যৌবনের ঔদ্ধত্য প্রকাশ। দুই ভুরুর মাঝখানে বিরক্তিকর কুঞ্চন টেনে সে বলল, আমাকে ডেকেছো বাপি? হ্যাঁ, কি করছো এখন? নাথিং, এই তো জাস্ট একটু শুয়েছিলাম। কিছু বলবে? নীল ব্যানার্জি নামেই উনি বিখ্যাত, আর উনিও সহকারী, দীপঙ্কর মিত্র। হাই। তারপর উভয় পক্ষের নমস্কার বিনিময়। সম্রাজ্ঞীর ভুরুর ভাঁজে তখনও কুঞ্চন রেখা। জিজ্ঞাসা করল, বাট ওয়াই অ্যান ইনভেস্টিগেটর টু ইউ? খুন হলো সদানন্দ পার্কের পুকুরে, আর ইনভেস্টিগেটর আসবে তোমার কাছে? সো ফানি। না, ফানি নয়। তুমি জানো না নাকি ভুলে গেছো কদিন আগে তুমি একটা ওয়ার্নিং লেটার পেয়েছো, এবং তোমার সামনেই ঘটনাটা ঘটেছে, বলা যেতে পারে আই উইটনেস। সো হোয়াট? সেখানে আরো অনেক লোক ছিল। কারণটা বুঝতে পারছো না? আরে আমরা তো সাধারণ গেরস্থ পরিবার, এর মধ্যে এই ধরনের একটা কাণ্ড। তাছাড়া সেদিন যারা ক্লাবে গিয়েছিল, পুলিশ তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে পারে। ডোন্ট ওরি বাপি, এরকম লেখার কোনো মূল্য আছে বলে আমি তো অ্যাটলিস্ট মনে করি না। এত চিন্তা করার কি আছে এতে? আছে। তুমি এখনো ছেলে মেয়ের মা হওনি, তাহলে বুঝতে। লেখাটা কোথায়? নিয়ে এসো। বেজার মুখে সম্রাজ্ঞী চলে গেল। একটু পরে সাদা কাগজের ওপর সাধারণ ডট পেনে লেখা একটা কাগজের টুকরো এনে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। আটকালো নীল। লেখাটায় একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, একটু দাঁড়াতে হবে ম্যাডাম। ভাই? লেখাটা এসেছে আপনার কাছে, যদিও এখানে আপনার কোনো নাম উল্লেখ নেই। নিশ্চয়ই কোনো খামে এসেছিল। হ্যাঁ, কুরিয়ারে। সেখানে আপনার নাম ছিল এবং আপনি চিঠিটা সই করে নিয়েছিলেন। ন্যাচারালি আমার নামে যখন চিঠি, তখন আমাকেই সই করে রিসিভ করতে হবে। নিশ্চয়ই, কিন্তু লেখার তাৎপর্যটা যে ভয়ানক এটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন। ফালতু একটা উড়ো চিঠি, ওটার ইনার মিনিং নিয়ে আমি অ্যাটলিস্ট ভাবছি না। কিন্তু আপনার মা বাবা মাথা ঘামাচ্ছেন, পুলিশ মাথা ঘামাবে। আপনি কি জানেন এই সামান্য লেখাটা পুলিশের কাছে বিরাট একটা কিছু হয়ে দাঁড়াতে পারে? আর এই লেখা থেকেই পুলিশের ধারণা হবে যে কোনো একটা ব্যাপারে আপনি নিশ্চয়ই কিছু জানেন, সেই ব্যাপারে মুখ খুলতে বারণ করেছে, এবং মুখ খোলার অর্থ মৃত্যুকে ডেকে নিয়ে আসা। এটুকু নিশ্চয়ই আপনার মগজে ঢুকেছে। আই থিঙ্ক ইটস এ জোক।
হয়তো আমার কোনো বন্ধু আমাকে ভয় দেখানোর জন্য মজা করছে, বা আপনি অকারণে প্যানিকি হয়ে আপনাকে ডেকে এনে আপনার সময় নষ্ট করছেন। ঠিক আছে, আমি নিজেই একটু বন্ধুদের সঙ্গে আলোচনা করে দেখি। সত্যি যদি কোনো ভয়ের ব্যাপার থাকে তখন না হয় আপনার শরণাপন্ন হব। বেশ, তাই করবেন। আর একটা কথা, আপনার বাড়ির সামনে সদানন্দ পার্কের সুইমিং পুলে যে ভয়ানক হত্যাটা ঘটে গেছে সে ব্যাপারে আপনার কি কিছু জানা আছে? হোয়াট আ সিলি কোয়েশ্চেন। অ্যাক্সিডেন্টটা ঘটেছে অবশ্যই আমাদের সামনে, আমি তখন জলেই ছিলাম। তার মানে এই নয় যে এই ব্যাপারটা আমায় কিছু জানতেই হবে। আপনাকে সব কিছু জানতে হবে এমন তো আমি কিছু বলিনি। কিছু জানা থাকলে সেটাই আমাকে বলুন। সরি, এটা একটা আনএক্সপেক্টেড ঘটনা। এছাড়া এখানে আমার আর কিছু বলার নেই। ছেলেটিকে চিনতেন? না চেনার কি আছে, আমরা তো একই ক্লাবের মেম্বার। আপনিও তো শুনলাম ডাইভিং প্র্যাকটিস করেন। হ্যাঁ, ইট ওয়াজ মাই ব্যাড লাক। আমি ডাইভ দেবার জাস্ট পরেই সমর ঝাঁপ দেয়। অ্যাক্সিডেন্টটা আমার সাথেও হতে পারত। কিন্তু এটা তো অ্যাক্সিডেন্ট নয়, প্রিমিটেটেড ইনসিডেন্ট। যিনি এটা করেছেন তার টার্গেট আপনি ছিলেন না। তা হবে হয়তো। সমরজিতের কি কোনো বিশেষ শত্রু ছিল? এটা তো আমার জানার কথা নয় না। মানে আপনার সঙ্গে সমরবাবুর তেমন বিশেষ কোনো দোস্তি ছিল না বলছেন? না। কার সঙ্গে ওনার বিশেষ আলাপ ছিল জানা আছে? যদিও প্রশ্নটা ভীষণ অবান্তর, তবু স্বর্ণালী বলে একটা মেয়ের সঙ্গে রিসেন্টলি ও খুবই অ্যাটাচড হয়েছিল, এটুকু বলতে পারি। স্বর্ণালী? হ্যাঁ, স্বর্ণালী দত্ত। এ নিয়ে সামান্য কিছু গসিপও আছে। আই হ্যাভ নো ইন্টারেস্ট। স্বর্ণালী দত্ত কোথায় থাকেন জানা আছে? আপনার সঙ্গে কি স্বর্ণালীর কোনো পরিচয় আছে? জাস্ট ক্লাব সূত্রেই পরিচয়, নট এনি ইন্টিমেসি। থাকে পাশের পাড়ায়, ওই মদন দত্ত লেনে। ঠিক আছে, আর কিছু জিজ্ঞাসা করার নেই। এরপরেও যদি এই ধরনের শাসানিপত্র পান তাহলে আপনার বাবাকে জানাবেন। তখন কিন্তু এটা জোকের জায়গায় থাকবে না, এটুকুই বলতে পারি। নীলে সামান্য নীরবতার অবসরে দীপ্তার্ক জিজ্ঞাসা করলেন, কি মনে হলো তোমার? এত লুকোচুরি কেন? না না, লুকোচুরির কথা কেন বলছো নীল? এতক্ষণ চুপ করে বসে থাকার পর দীপু বলল, কিছু মনে করবেন না দীপ্তার্ক বাবু, আপনার মেয়ে খুব একটা স্বাভাবিক নেই বলেই আমি মনে করি। মনে হলো অনেক কিছু এড়িয়ে যাচ্ছে। ওর চোখের মুখের অস্বস্তিতেই সেটা বোঝা যায়। তবে এটা ঠিক, চিরকুটটা কিন্তু কোনো জোক নয়। যদি আপনার মেয়ে কোনো কিছু না লুকিয়ে স্পষ্ট কথা বলতেন তাহলে সেটা আপনার পক্ষেই ভালো ছিল। যা গেনিলদা, এখন কি করবে? দীপ্তার্কই বলুক আমি কি করব। ও কি সত্যিই চাই আমি কিছু ঘাটাঘাটি করি? না চাইলে এখানেই ইতি। কি বলছো ভাই? আরে তোমাকে অত দূর থেকে ডেকে এনে কি ভাবছো আমি আমি রসিকতা করছি? তুমি তুমি একটু ভাবো, প্লিজ প্লিজ একটু ভাবো। আমার মেয়ের জন্য আমি খুবই চিন্তিত। তোমার পারিশ্রমিকের কথা তুলে আমায় লজ্জায় পেল না। আসলে কেসটার মধ্যে এমন একটা জট পাকানো ব্যাপার দেখতে পাচ্ছি, জটটা ছাড়ানো দরকার, নইলে কিছু একটা বিপদ ঘটা কিন্তু অসম্ভব নয়। আচ্ছা, মার্ডার কেসটা হ্যান্ডেল করছেন কে? লোকাল থানার ওসি নির্মাল্য সাধু খা। ঠিক আছে, আজ আমরা উঠি। থানাটা কত দূর? এই তো কাছেই। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, খুঁজে নেব। বেরোবার মুখে দীপ্তার্ক জিজ্ঞাসা করলেন, বলছি সম্রাজ্ঞীর কোনো ভয় নেই তো? তোমার মেয়ে যদি কোনো ব্যাপারের সঙ্গে ইনভলভ না থাকে তাহলে এখনই এত দুশ্চিন্তার কি আছে? আমাকে একটু ভাবতে দাও, তবে ওকে একটু সাবধানে থাকতে বলো। বাইরে বেরিয়ে এসে দীপু বলল, মেয়েটা খুব একটা সুবিধের নয়, অনেক কিছু জানে কিন্তু কিছুই ভাঙল না। কোথায় যেন একটা যোগসূত্র রয়েছে। মেয়েটি একটু ঝেড়ে কাশলে সুবিধা হতো। এনিওয়ে, দেখা যাক। এখন দেখি লোকাল থানা কি বলে। আমার মনে হয় দেয়ার ইজ এ সামথিং রং বিহাইন্ড দ্য কার্টেন। হতে পারে, অস্বাভাবিক কিছুই নয়। সম্রাজ্ঞী মেয়েটাও খুব একটা সুবিধের নয়, ওকে একটু ঘাটাঘাটি করা দরকার। দেখলি তো কীরকম হার্ড নাট। ছাড়ো গুরু, তোমার কাছে হার্ড নাট। ওই তো পিএস, চলো একটু ঢু মারি। নির্মাল্য সাধুকার সামনে নীল ওর আইটিটা এগিয়ে দিল।
নির্মাল্য একবার নীলকে ভালো করে অবজার্ভ করে নিলেন, তারপর বললেন, কেসটা তো এখন লোকাল পিএসের হাতে। যদিও আমি আপনার নাম শুনেছি, কিন্তু প্রাইভেট ইনভেস্টিগেশনে কি খুব দ্রুত করতে পারবেন? যদি আপনাদের সহযোগিতা পাই। সেটাই আমাদের কোনো আপত্তি নেই, যদি না ক্যাচাল করে দেন। এই তো বললেন আপনি আমার নাম শুনেছেন, নিশ্চয়ই বদনাম নয়। আপনার পথে বাধা না হয়ে যদি আমার মতো এগোই। এগোন। তার আগে যে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন আমার চাই। কি জানেন মিস্টার ব্যানার্জি, আমি কষ্ট করে ইনফরমেশন গ্যাদার করব আর নিপো এসে দই খেয়ে যাবে, সেটা কি আমার পক্ষে খুব সুখের? অর্থাৎ আপনি আমায় কোনো সাহায্য করতে চান না। ঠিক আছে, দীপু। নীল চেয়ার ছেড়ে উঠতে যেতেই নির্মাল্য বললেন, ইনভেস্টিগেটরদের তো এত সেন্টিমেন্টাল হলে চলে না মিস্টার ব্যানার্জি। আরে বসুন তো মশাই, আমি আপনার সঙ্গে সামান্য যোগ করছিলাম। অবশ্য এলি তেলি শখের গোয়েন্দা হলে আমি সত্যিই কোনো এন্টারটেন করতাম না, কিন্তু ওই যে বললাম, আমি আপনার নাম আগেও অনেকবার কাগজে পেয়েছিলাম। বিকাশ তালুকদার তো আপনার বন্ধু হন, তাই না? হ্যাঁ, তা বলতে পারেন। তবে আপনি যদি মনে করেন কোনো অন্যায় আবদার নিয়ে আপনার কাছে এসেছি, তাহলে আমি চলে যাচ্ছি। আসলে আমার এক কলেজ সহপাঠী দীপ্তার্ক বসুর মেয়ে সম্রাজ্ঞী বসু। কি নাম বললেন? সম্রাজ্ঞী। নামটা আনকমন বলেই মনে হচ্ছে। বিথি দেবী তো আরও দু একটা নামের সঙ্গে এই নামটাও বলেছিলেন। কে? সমরজিতের ছোট কাকিমা। তার মানে সমরজিৎ একটি রিয়েল মেয়ে পটানো ছেলে। যেটা ভাবাচ্ছে মার্ডারটা কি ত্রিকোণ চতুষ্কোণ নাকি মাল্টিকোণ, কোনো প্রেমের পরিণতি কি? মিস্টার সাধুকা, আপনি কি দয়া করে একটু মুখ খুলবেন? বেশ, তাহলে শুনুন। এই বলে বিথিদেবীর কাছ থেকে সমস্ত খবরই নীলকে খুলে বললেন। কেসটা তো মশাই জটিল হয়ে যাচ্ছে। মোটিভটা ঠিক কোথায়? প্রেমের জেলেসি নাকি ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা? কি মশাই, আপনার কি মনে হয়? কিছু মনে হওয়ার মতো জায়গায় এখনো পৌঁছায়নি। বিথি দেবীর ভার্সন যদি ঠিক হয়, তাহলে আমাদের দুটো দিক নিয়েই ভাবতে হবে। 100 বার। আচ্ছা, আপনি তো সম্রাজ্ঞীর সঙ্গে কথা বলেছেন? বলেছি, তবে শি ইজ ভেরি হার্ড টু নাট টু ব্যাক। তার উপর হ্যাঁ বলুন। মেয়েটি একটি শাসানিপত্র পেয়েছে। শাসানিপত্র মানে? মানে কেউ একজন মেয়েটিকে সাবধান করে দিয়েছে যে কেউ যেন কিছু না জানতে পারে, অন্যথায় তার জীবন বিপন্ন। ওরে বাবা, এ তো কেঁচো খুঁড়তে সাপ বেরোবে মনে হচ্ছে। তা মেয়েটি বলল না যে কে এমন চিঠি পাঠাতে পারে? বললাম না, ভেরি হার্ড নাট। রাখুন তো হার্ড নাট। জীবনে অনেক রকম হার্ড নাট ক্র্যাক করেছে। থানায় নিয়ে এসে কিছু পুলিশি হুড়কো দিলে না, সব হড়হড়িয়ে বলে দেবে। তাতে উল্টো কিছু হয়ে যেতে পারে। আপনি আজকে মেয়েটিকে থানায় নিয়ে এলেন, আটকে তো আর রাখতে পারবেন না, ছেড়ে দিতেই হবে। তারপর যদি মেয়েটি মার্ডার হয়ে যায়? হ্যাঁ, উড়িয়ে দিচ্ছি না, এমনটা হতে পারে। কিন্তু আপনি এখন কি করতে চান? আমায় একটু ভাবতে দিন। তবে আমার মনে হয় দুমদাম করে কিছু না করাটাই ভালো। আপনার অনেক সোর্স আছে, মেয়েটিকে একটু ওয়াচে রাখুন। আমি আমার মতো নিয়ে এগোই। তার মানে আমায় কিছু বলবেন না ভাবছেন কি, তাই তো? না, আমি সর্বদাই আপনার কোঅপারেশনেই বিশ্বাস করি। তেমন কোনো মোক্ষম সূত্র এলেই আপনার সঙ্গে দেখা করব। ঠিক আছে, তাই করুন। নীল উঠতে উঠতে জিজ্ঞাসা করল, ছেলেটির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তাই বললেন তো? হ্যাঁ, তিনি আবার নাকি কোন মন্ত্রী না এমপির কন্যা। খেলুড়ে ধান দেওয়ার ছেলে মশাই, সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে। হ্যাঁ, মন্ত্রীর কেলিনি মেয়েকে বিয়ে করার মধ্যে যে ধান্দা লুকিয়ে আছে সেটা তো মোটামুটি ক্লিয়ার। আমার যদ্দূর মনে হয় যে বিয়েটা হওয়ার আগেই ছেলেটিকে ঝেড়ে দেওয়ার মধ্যেই জটটা পাক খেয়ে আছে। আপনি কি বলেন? আমার এখনই কিছু বলার নেই। ঠিক আছে, আবার দেখা হবে। এমপি অসিত বরণ একাই বসেছিলেন অফিস ঘরে। অন্য সময় হলে পার্টি কাটারে আর উত্থিতাদের ভিড়ে ঘরটা যেন গম গম করত। কিন্তু এমপি মশাই ঘটনার আকস্মিকতায় বেশ কিছুদিন ধরে মুহ্যমান। তার একটাই মেয়ে, কুণ্ডলিনী। মেয়েটার মুখের দিকে তাকানো পর্যন্তও যাচ্ছে না। বিয়ের সব তোড়জোড় করা সারা,
কেনাকাটারও কিছু বাদ নেই। নেমন্তন্নর লিস্ট পর্যন্তও তৈরি হয়ে গিয়েছিল। বাকি ছিল কেবল নেমন্তন্ন পর্ব সারাটা। আর তার আগেই কিনা সারা জীবনে নিজের ওঠার সিঁড়ির ধাপ পরিষ্কার করতে অনের মায়ের ছেলেকে হজম করেছেন তিনি। কিন্তু তাই বলে বাঘের ঘরে ঘোগের বাসার আন্দাজটা তিনি করতে পারেননি। কুণ্ডলিনী সুন্দরী নয়, বরং একেবারে অসুন্দর না হলেও সাধারণের ওপর তোলা যায় না। তবুও পার্টির প্রভাবশালী নেতা হওয়ার জন্য অনেক ছেলেই কুণ্ডলিনীকে বিয়ে করবার লালসা দেখিয়েছিল। কিন্তু তিনি ঠিক করেই নিয়েছিলেন এমন কারোর সঙ্গে মেয়ে বিয়ে দেবেন যার গায়ে কোনো বিশেষ রং থাকবে না। কারণ রাজনীতির পথ বড়ই ওঠাপড়ার পথ। আজ রাজা তো কাল ফকির। যতক্ষণ গদি ততক্ষণই ভরা নদী। তাছাড়া রাজনৈতিক শত্রুতারও তো শেষ নেই। স্বার্থে আঘাত লাগলে দলের ছেলেরাই গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং নিজেরাই নিজেদের খতম করে দেয়। সেই কারণে তিনি একজন নন পলিটিক্যাল ছেলেকে খুঁজছিলেন, পেয়েও ছিলেন চেনা জানার মধ্যে। বন্ধু সর্বজিৎ সান্যালের একমাত্র ছেলে সমরজিৎকে। ছেলেটিকে দেখে তার খুব পছন্দও হয়েছিল। ছেলেটির চাহিদা বলে তেমন কিছু ছিল না, এমনিতে তিনি সবকিছুই ভরিয়ে দিতেন। ছেলেটি ইমারতি কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত ছিল। আরও কিছু ফেভার সে চাইছিল। সে না চাইলেও তো জামাইয়ের জন্য নিজের প্রভাব তো খাটাতেই হতো। কিন্তু তার আগেই একটি ছেলে পর্দা ফাঁক করে বলল, স্যার, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আবার কে এলো? বল, এখন আমি ব্যস্ত আছি, বল। বলেছিলাম আপনি একটু ব্যস্ত আছেন, কিন্তু তিনি এই কার্ডটা দিয়ে বললেন আপনাকে দিতে। কার্ড দেখি। ভিজিটিং কার্ডটা দেখে একটু মুখ কোচকালেন। হ্যাঁ তো শালা, প্রাইভেট ইনভেস্টিগেটর, গোয়েন্দা, কোন কমে লাগবে? এমনিতেই তো কেসটা নিয়ে পুলিশ তদন্ত করছে। যাও যাও, গিয়ে বলে দাও এখন সময় হবে না। ছেলেটি চলেই যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে অসিত বরণ বললেন, ঠিক আছে, পাঠিয়ে দাও। সামান্য পরেই ঘরে এসে ঢুকল নীল আর দীপু। অসিত বরণবাবুর নামের সঙ্গে তার চেহারা যথেষ্ট মিল আছে। কুচকুচে কালো, থোতলা ধরনের থলথলে চেহারা, কালো মুখে সোনালি ফ্রেমের চশমা, পুরুষ ঠোঁটের কোণে ছাই সমেত সিগারেটটা লেপটে রয়েছে। নীল আর দীপু একবার তাকাতাকি করে নিল। তারপর নীলই এগিয়ে এসে বলল, নমস্কার, আমি নীল ব্যানার্জি। সেটা তো আপনার ভিজিটিং কার্ডেই লেখা আছে, কিন্তু আমার কাছে আসার কারণ? বলছি, একটু বসা যাবে? যাবে না কেন? চেয়ারগুলো পাতা আছে কেন? বসুন। সমরজিৎ সান্যালের সঙ্গে আপনার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তো? এ আর নতুন কথা কি, সবাই জানে। এবং ছেলেটি নৃশংসভাবে খুন হয়ে গেছে। সেটাও মিডিয়ার দৌলতে সবাই জেনে গেছে। জানি, আমিই কেসটা তদন্ত করছি। করুন, কে বাধা দিচ্ছে? কেউ না, কিন্তু কয়েকটা তথ্য জানার জন্যই যে আপনার কাছে আসা। আর তত্ত্বে মত্তে কি হবে? আমার যা তো পেছন ফাটা তা ফেটেই গেছে। ভাগ্যিস শালার ছেলেকে বিয়ের আগে না বিয়ে দিয়েছে, নইলে তো সারা জীবন কালটি কুণ্ডলিনীকে নিয়ে আমাকে গরু হাতে বেরিয়ে পড়তে হতো। যাকে মরুকে, এখন কি জিজ্ঞাসা সেটাই আপনি বলুন। সমরজিৎ তো শুনলাম বিল্ডিং কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত ছিল। ছিল, অপরাধটা কোথায়? অসিত বরণের কথায় ঠেকল কথাবার্তায় নীলের মনে মনে বেশ বিরক্ত। দীপুরও কোনো কথা নেই। নিজেকে সংযত রেখে নীল বলল, আমি এসেছিলাম আপনার কাছে কিছু সহযোগিতার আশা নিয়ে। আমার কয়েকটা প্রশ্ন ছিল, যদি টদি বাদ দিয়ে প্রশ্নটা করুন। এমনিতেও আমার মন মেজাজ ভালো নেই, বেশিক্ষণ সময় দিতে পারবো না। সমরজিৎকে কে মারতে পারে বলে আপনার মনে হয়? লে হালুয়া, যে মেরেছে সে কি আমাকে বলে দিয়ে যাবে নাকি মশাই? হ্যাঁ, হতেও তো পারে। ফস করে দীপু বলে ফেলল, কি বললেন? না মানে কতই তো পলিটিক্যাল মার্ডার হচ্ছে। প্রথম কথা হচ্ছে, খুব চুপ করে পলিটিক্যাল মার্ডার হয় না, হলেও কোনো বড় মাপের নেতা ফেতা হবে। দ্বিতীয়ত, আমার যে জামাই হতো সে কোনো পলিটিক্স করতো না, আর তাকে মারার যদি একান্তই মানে পলিটিক্যালি দরকার পড়তো, তাহলে ওপেন রাস্তাতেই মার্ডার করে দিতে পারতো।
অত কসরত করে জলের নিচে শিকল শাবল ওঁত পেতে, ধুর মশাই, ওইসব চিন্তা ভাবনা নিয়ে আপনি গোয়েন্দাগিরি করবেন? বাড়ি থেকে বেরোবার সময় নীল অযথা উত্তেজিত হওয়ার প্রবণতাগুলোকে পকেটে রেখে বের হয়। এবারও খুব শান্ত গলাতেই বলল, আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে চক্রবর্তী মশাই, তবে এমন কি হতে পারে না দ্য অর্গানাইজার থেকে ভাবি জামাইকে আপনার ইনফ্লুয়েন্সে বাড়তি কিছু বরাত পাইয়ে দেওয়ায় অন্য কারোর হয়তো স্বার্থে আঘাত লাগায়? আপনার কথাটা আমি একেবারে নস্যাৎ করে দিচ্ছি না, হ্যাঁ, কিন্তু এক্সট্রা সুযোগ তাকে হয়তো দিতাম। রাগ ঢাক না করেই বলছি, সে তদবির আমি করতাম। নিজের মেয়ের ভবিষ্যৎটাকে তো দেখতে হবে, আমি কেন, সবাই করে, কিন্তু সে সুযোগটা তো পেলুম না। যাও একটা মোটামুটি ব্যবস্থা করেছিলুম সামনের মাস থেকে, মানে আমার মেয়ের বিয়ের ঝামেলা মিটে গেলে কাজটা আরম্ভ হতো, কিন্তু তার আগেই তো আন্দায় গন্ডা সব গেল। তা সেই রকমই যদি কেউ একজন ওই যে বরাতটা পাবার জন্য উদ্গ্রীব ছিল, সে কি লোক দিয়ে কাজটা করাতে পারে না? পারে পারে, সেম প্রফেশনে বা বিজনেসে আকচা আকচি থাকে, তার জন্য খুন জখমও হয়, কিন্তু যেখানে একটা দানা মস্তকে জমা করে দিলে কাজ মিটে যায়, সেখানে লোক দিয়ে সাক্ষী রেখে, না না মশাই, আপনি অন্য রাস্তায় চিন্তা করুন। আপনি কি জানেন সমরজিৎ বাবুর প্রচুর গার্লফ্রেন্ড ছিল? বলেন কি মশাই, একটা ইয়াং ডবডবে ছোকরা, দেখতে শুনতে বেশ তুখোর, তার কোনো গার্লফ্রেন্ড থাকবে না? ছেলেদের ওরকম দু চারটে না থাকলে তাকে ছেলেই বলা যায় না। জানেন, আমার এই কেলে শুয়োর মার্কা চেহারা নিয়ে কত নিটল দম্পতি হয়ে গেছে। তাদের হ্যাজব্যাগরা আপনাদের কিছু করেনি? হাজবেন্ড? সুন্দরী বউকে ফিরিয়ে দিয়ে কত গো বেচারা হাজবেন্ড নিজের আখের গুছিয়েছে, সে খবর রাখেন? একটা মেয়ে, সে বউ হোক আর মেয়েই হোক, সামান্য একটা শরীর যদি কয়েক রাতের জন্য অন্য কারো ভোগে লালিয়ে ব্যাংক ব্যালেন্স ফাঁপানো যায়, সে সুযোগ কজন ছাড়ে মশাই? হ্যাঁ, কজন ছাড়ে? আপনার কি মনে হয় সেই সব মেয়েদেরই কোনো একজন আউট অফ গ্রোজ পৃথিবী থেকে ওকে সরিয়ে দিয়েছে? ওরকম কায়দা করে? একটি মেয়ে, কি জানি, আজকাল তো মেয়েরা খুব ডেসপারেট হয়ে গেছে, বিশ্বায়ন আর প্রযুক্তির লোভনীয় হাতছানি। হলেও হতে পারে, আপাতত আমার মাথায় এসব যুক্তি খেলছে না। এখন আমার একটাই চিন্তা, কত তাড়াতাড়ি একটা পাঁঠা জোগাড় করে আমার কালিন্দির জন্য, নইলে সমাজের কাছে মুখ দেখানোই দায়ী হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এখন আসুন, আমার অশান্ত মনকে একটু শান্ত করতে হবে। আমি মালের বোতল হাউ হাউ করে কাঁদছে, তাকে একটু শান্তি দিতে হবে তো নাকি? গুড নাইট। হ্যাঁ, তবে একটা কথা, লাস্ট কথা শুনেছেন, ও শালা সর্বজিতের ছেলে সমরজিতের মার্ডার কেস সলভ হলো কি না হলো তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি হাত ধুয়ে ফেলেছি, ব্যাস। যান, এবার আপনারা আসতে পারেন, যান। ওদিকে 3 বান্ধবী, সম্রাজ্ঞী, মঞ্জরি এবং স্বর্ণালী। নীল তাদের একসঙ্গে জিজ্ঞাসা করল, আপনারা তিনজনেই একটি ছেলের দ্বারা প্রতারিত। সবার আগে একটা প্রশ্ন আপনাদের তিনজনের কাছে রাখছি, আপনারা তিনজনেই তো ব্লুজুম ফ্রেন্ডস? স্বর্ণালী বলল, না আঙ্কেল, ঠিক যে অর্থে বুজুম শব্দটা ব্যবহার করা হয় এক্ষেত্রে তা নয়। আমরা তিনজন 3 জায়গায় থাকি, সুইমিং ক্লাবেই আমাদের পরস্পরের আলাপ, তবে আমাদের মধ্যে ঘনিষ্ঠতা আছে সেটা অস্বীকার করছি না। বেশ, ঘনিষ্ঠতা যখন আছে তখন আপনারা কোনো এক মুহূর্তে কি নিজেদের প্রেমিককে নিয়ে আলোচনা করেননি? মঞ্জরি বলল, প্রেমের ব্যাপারে আমি একটু কনজারভেটিভ, সবাইকে ঢাক পিটিয়ে বলে বেড়াতে আমার একটু আপত্তি আছে। প্রেমটাকে আমি আমার মধ্যে রাখতেই ভালোবাসি, অবশ্য সেটা যে কত বড় ভুল এখন বুঝতে পারছি। স্বর্ণালী, আপনার কি ওই একই ভিউ? কোনো কথার উত্তর না দিয়ে স্বর্ণালী মাথা নিচু করে রইল। আপনারা যখন স্বতঃপ্রবৃত্ত হয়ে আমার কাছে এসেছেন তখন তো চুপ থাকলে হবে না, বলুন কিছু। স্বর্ণালী কিছু বলবার আগে মঞ্জরি বলল, একটা অনুরোধ করব আঙ্কেল? হ্যাঁ, নিশ্চয়ই। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি করে কথা বললে আমরা যে ফ্রি হয়ে কথা বলতে পারবো না। প্লিজ সম্বন্ধটা যদি পাল্টান। বেশ, ঠিক আছে। তাছাড়া সাম্রাজ্ঞী তো আমার বন্ধুর মেয়ে। এবার বলো তো স্বর্ণালী, তোমার বক্তব্যটা কি? কিছু গোপন না করে সব কিছু খুলে বলো।
সংকোচ কাটিয়ে উঠে স্বর্ণালী বলল, সমর আমার প্রথম প্রেম নয়। আসলে আমি একটা অবৈধ সম্পর্কে আটকে পড়েছিলাম। সন্দীপ আমার ছোট মামা, আমার থেকে কয়েক বছরের বড়। একই সঙ্গে দুজনে থাকতে থাকতে কখন যে কি হয়ে গেল, আসলে বয়সকালের উন্মাদনা, জড়িয়ে পড়েছিলাম। কিন্তু সংস্কারের যুদ্ধটা মনের মধ্যে চলছিল, তাই সমরকে পেয়ে আমি যেন হাতে চাঁদ পেয়েছিলাম। আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। সমরকে হারাবার ভয়ে আমি কোনো বন্ধুকেই কিছু বলিনি। সন্দীপ তোমার নিজের ছোট মামা? হ্যাঁ। সমরের সঙ্গে তোমার অ্যাফেয়ার্সের ব্যাপারে সন্দীপ কিছু জানে? ঠিক বুঝতে পারছি না, তবে একটা পরিবর্তন লক্ষ্য করছি। কেমন যেন নির্বিকার আর উদাসীন হয়ে যাচ্ছে। আগে অফিস থেকে ফিরে এসে আমার সামনে এসে বসতো। আমি তো গান করি, যতক্ষণ রেওয়াজ করতাম ও সমানে আমার সামনে বসে থাকতো, আমায় উৎসাহ দিত, সাহস জোগাতো। কিন্তু এখনও সম্পূর্ণ পাল্টে গেছে। বরাবরই ও শান্ত আর ভদ্র প্রকৃতির ছেলে, সেটা এখনও আছে, কিন্তু কোথায় যেন একটা হারিয়ে যাওয়া ব্যাপার লক্ষ্য করছি। কিন্তু একটু আগেই যে বললে তোমার ছোট মামা বাইরে ট্রান্সফার নিতে চাইছে। হ্যাঁ, এখন তো বেশ উঠে পড়েই লেগেছে। কবে নাগাদ যেতে পারে? ট্রান্সফার অর্ডারটা পেয়ে গেলেই। তুমিও কি সঙ্গে যাবে? তা জানি না, কিছুই ভাবিনি। সমর চলে যাবার পর আমার সব ভাবনা চিন্তা তালকুল পাকিয়ে গেছে। সোমা চলে গেলে আমি থাকবই বা কোথায়? ওই তো আমার লোকাল গার্জিয়ান। তোমার ছোট মামা কি সমরকে চিনত? এটা তো ঠিক বলতে পারবো না। উনিও কি ওই সাঁতার ক্লাবেরই সভ্য? হ্যাঁ, অনেক দিনের পুরনো মেম্বার। সাঁতারের ক্লাবে ছোমাই আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল। আর একটা প্রশ্ন, তুমি কি ডাইভিং প্র্যাকটিস করতে? না, ওপর থেকে ঝাঁপ দিতে আমার ভয় করে বলে আমি কোনোদিনই ডাইভিং বোর্ডের ধারে কাছে যেতাম না। আচ্ছা, ঘটনার দিন অর্থাৎ যেদিন সমর খুন হয় সেদিন তুমি কোথায় ছিলে? আমি সেদিন ক্লাবে অনেক পরে গিয়েছিলাম। গানের রিহার্সাল ছিল দুপুর থেকে। ক্লাবে এসে খবরটা পাই। কার কাছ থেকে? সবে জলে পা রেখেছি, হঠাৎই হইচই, চিৎকার, চেঁচামেচি। চট করে কিছু বুঝতে পারিনি। হঠাৎ মঞ্জুরি এসে আমায় জানায় সমরের অ্যাক্সিডেন্ট হয়েছে। ইচ্ছে হয়েছিল তখনই ছুটে যেতে, পারিনি, কারণ সোমার তখন অফিস থেকে ফিরে আসার সময়। উনি অফিস থেকে ফেরেন কখন? 7টার মধ্যে। তুমি কি 7টা পর্যন্ত ক্লাবে থাকো? না, কিন্তু সেদিন সব হিসেব গুলিয়ে গিয়েছিল। সময়টা মাথায় ছিল না। কাউকে তোমার সন্দেহ? কাকে সন্দেহ করব? তবে চরিত্র সম্বন্ধে যা জানলাম তাতে তো মনে হচ্ছে ওর কোনো প্রেমিকাই লোকটোক লাগিয়ে ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। সম্রাজ্ঞীর দিকে তাকিয়ে নীল বলল, সমরের মৃত্যুতে তুমি কি রিয়াক্ট করছো? সম্রাজ্ঞী উত্তর দেওয়ার আগেই মঞ্জরি বলল, আমার রিয়াকশনটা শুনে নিন আঙ্কেল। প্রথমে আমি খুব কষ্ট পেয়েছিলাম, বারবার ওর হাসি মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। কিন্তু এখন মনে হচ্ছে ওই জঙ্গলটাকে যে পৃথিবী ছাড়া করিয়েছে সে খুব ভালো কাজ করেছে। বেঁচে থাকলে আরও অনেক মায়ের সর্বনাশ করত। ওর মরাই উচিত। প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে তুমি এসব কথা বলছো, তবে ভুলেও পুলিশের কাছে এই ধরনের স্টেটমেন্ট দিয়ে বসো না। পুলিশ কিন্তু তখন তোমায় নাস্তানাবুদ করে ছাড়বে। যাকগে সাম্রাজ্ঞী, এবার তোমার কথা বলো। আই হ্যাভ নাথিং টু সে। নিশ্চয়ই কারোর মৃত্যু, বিশেষ করে এইরকম একটা শোচনীয় মৃত্যু, কারোরই কাম্য নয়। তার সঙ্গে যত শত্রুতাই থাকুক না কেন, তবে যেটা ঘটে গেছে তার ওপর তো আর কারো হাত নেই। সেটাই বা বলছো কি করে? এটা তো কোনো অ্যাক্সিডেন্ট নয়, রীতিমতো মার্ডার। খুনিকে খুঁজে পেতে ইচ্ছে করে না? আই এম নট আ পার্সন লাইক ইউ। খুনি খোঁজার আমার কোনো ইন্টারেস্টই নেই, তবে বড় প্যাথেটিক একটা ডেথ। তার ওপর বেশ কিছুদিন সে আমার কানের কাছে কিছু প্রেমের মধুবুলি আওড়েছিল। স্বাভাবিক কারণেই একটু তো দুর্বলতা ছিলই। এখন নেই? নট অ্যাট অল। কিন্তু আজ আমরা এসেছিলাম একজন আননোন পার্সনের কাছ থেকে আজগুবি চিঠি পাওয়ার ব্যাপারে কিছু কনসাল্ট করতে।
আমি যেদিন তোমাদের বাড়িতে যাই সেই দিনই আমি চিঠির ব্যাপারে একটু কৌতূহল দেখিয়েছিলাম, বাট ইউ ডোন্ট কেয়ার। কি কেয়ার করব একটু বলতে পারেন? কি একটা লোক আমায় লিখলো, আমি যেন কিছু ফাঁস না করি। আমি কি জানি যে ফাঁস করব? আর ব্যাপারটা নিশ্চয়ই সিরিয়াস কিছু, নইলে সে কেনই বা আমাকে মৃত্যু ভয় দেখাবে? হিয়ার ইজ মাই পয়েন্ট। এমন কোনো সিরিয়াস কিছু তুমি জেনে ফেলেছ অথবা দেখে ফেলেছ যেটা প্রকাশ পেলে সমূহ বিপদ, আর তার জন্যেই তোমাকে চিরকুটটা পাঠানো। আবার সেকেন্ড চিঠিতে সে লিখছে একটা টিকটিকি তোমাদের বাড়িতে ঘোরাঘুরি করছে, অতএব সাবধান। এটাকে কি তুমি খুব নেগলিজিবল ঘটনা বলে মনে করছো? নো আঙ্কেল, অন্তত সেকেন্ড লেটারটা পাওয়ার পর আমি রাদের শঙ্কিত, যার জন্যই আপনার কাছে আসা। হাতের লেখাটা চেনা মনে হয়? নো, অপটু হাতে লেখা, কদাক্ষরও বলা যেতে পারে। সেটা নিজেকে আড়ালে রাখার জন্যই ইচ্ছে করে করা হয়েছে। এই যে তোমরা তিনজন আমার কাছে এসেছ, কে জানে সেটা এতক্ষণে তাদের কানে গিয়ে পৌঁছালো কিনা। তার মানে আপনি কি মনে করেন ইটস আ গ্যাং ওয়ার্ক? এই মুহূর্তে বলাটা সেটা সম্ভব নয়। আর একটা কথা, তুমি ডাইভ দেবার পরই সমর ডাইভ দেয়। হ্যাঁ, অবশ্য কিছুটা গ্যাপ তো থাকেই, যাতে একজন আরেকজনের ঘাড়ের উপর গিয়ে না পড়ে। কোনো সন্দেহজনক কাউকে আশেপাশে থাকতে দেখেছিলে? লক্ষ্য করিনি আসলে। এমন যে কিছু ঘটবে সেটা তো আমরা কল্পনাও করিনি, তাই লক্ষ্য রাখার প্রশ্নও নেই। অথচ পত্রদাতা জানাচ্ছে তুমি অনেক কিছুই জানো। সেটা তার অ্যাজাম্পশন। এবং একটা নয়, দুটো চিঠি। আঙ্কেল, আপনি কি শেষ পর্যন্ত আমায় সন্দেহ করছেন? সেরকম জায়গায় পৌঁছায়নি, তবে খুনি কিন্তু খুবই রিস্ক নিয়েছিল। মার্ডারার হাতে ওয়েপেন নিয়ে খুব একটা ক্যালকুলেশন করেই পজিশনটা নিয়েছিল। পতনের অভিমুখে একটু এদিক ওদিক হলে ঘটনাটা কিন্তু অন্য কিছু দাঁড়াতো। এনিওয়ে, তোমরা এখন যে যার বাড়ি ফিরে যাও। ফার্দার কোনো চিঠি পেলে আমাকে জানিও। আচ্ছা, এবারেও কি ওটা কুরিয়ারে এসেছিল? না, কেউ একজন চিঠিটা আমাদের পোস্ট বক্সে ফেলে দিয়ে গিয়েছিল। ঠিক আছে, ভয় পেও না। তোমরা এখন এসো। আমাদের এখন করণীয় কি? নাথিং। পুলিশ খোঁজখবর নিতে এলে যা জানো সেটাই বলবে, কিচ্ছু লুকাবার চেষ্টা করবে না। ওরা চলে গেলে দীপু জিজ্ঞাসা করল, তোমার কি ধারণা নীলদা? প্রেমের রাইভেলরি, প্রতিহিংসা নাকি ব্যবসায়িক ওয়াশ আউট? দুটোই হতে পারে। কিন্তু সেদিন যে ওই কেলে শুয়োরটা অন্যরকম কথা বলল। পলিটিক্যাল লোকগুলো পেটে এক কথা লুকিয়ে থাকে, যেটা মুখে প্রকাশ পায় না। কাউকেই নির্ভেজাল ভাবার কোনো কারণ নেই। কিন্তু এমপি চক্রবর্তীর তো আপাতত কোনো মোটিভ নেই, বরং মেয়ের বিয়ে হলো না বলে আপসেট। ফেরার সময় উনি কিন্তু একটা কথা বলেছিলেন, সমর খুনের খুনি ধরা পড়ল কি পড়ল না তাতে ওনার কোনো মাথা ব্যথা নেই, উনি হাত ধুয়ে ফেলেছেন। কথাটা কি একেবারেই উড়িয়ে দেওয়া যায়? তা নয়, তবে স্বার্থপর লোকগুলো এমন কথাই বলে। এখানে ওর কোনো স্বার্থ নেই, তাই হাত ধুয়ে ফেলতে চাইছে বলে নীল চুপ করে গেল। আতপোড়া সিগারেটটা অ্যাস্টের মধ্যে কুচে দিতে দিতে নির্মাল্য বললেন, আরে মশাই, আপনি সেই যে গেলেন তো গেলেনই, আর তো কোনো খবরই নেই। আমরা তো সেই শখের গোয়েন্দা, আমাদের উপর নির্ভর করে কি আপনারা এগোবেন? আপনাদের তো যত সোর্স আর কত ফোর্স, তাছাড়া কলকাতা পুলিশের তো নামডাক অনেক, আপনারা নিশ্চয়ই অনেক দূরেই এগিয়েছেন। আমরা তো আপনাদের মতো একটা কেস নিয়ে নাড়াচাড়া করি না। এই তো দেখুন না, আজ সকালেই এক গৃহবধূকে পিটিয়ে মেরে গলায় কাপড় বেঁধে ফ্যান থেকে লটকে দিয়েছে। মেয়েটির গায়ে মারধরের চিহ্ন স্পষ্ট, বেশ বোঝা যাচ্ছে নিটল হত্যাকাণ্ড। স্বামী আর শ্বশুর পলাতক, নিত্য নৈমিত্তিক ঘটনা, রেগুলার একটা না একটা কিছু ঘটছেই। আজকাল মার্ডারটা যেন জল ভাত খাওয়ার মতো সহজ ব্যাপার হয়ে গেছে মশাই। যাকগে, আপনি কদ্দূর কি এগোলেন বলুন, নাকি শেষ পর্যন্ত জলের খুন জলেই ধুয়ে যাবে? না, ধুয়ে যাবে কেন, নিশ্চয়ই সলভ হবে। প্রাইম সাসপেক্ট কাউকে পেলেন? গণ্ডগোলটা তো সেইখানেই, নির্দিষ্ট কাউকে ধরে এগোবার কোনো পয়েন্ট নেই। সমর ছেলেটার বেশ কিছু শত্রু তৈরি হয়ে গিয়েছিল। প্রথমত, ছেলেটা ছিল একজন লেডি কিলার, বহু মেয়ের সঙ্গেই সঙ্গত করত, ইভেন তাদের সঙ্গে প্রেমের খেলা খেলেও শোয়া বসাও করেছিল।
সেরকম কাউকে পেয়েছেন? হ্যাঁ, 3 জন তো সামনেই আছে। প্রতিহিংসার ব্যাপারটা যে কখন চরমে পৌঁছায় সেটা তো আর চট করে বলা যায় না। এই 3 জনের যে কেউ একজন খুন করতে পারে বলছেন যে? অসম্ভব কিছুই নয়, তবে শুধু এই 3 জনকে কেন, আরও তো অনেক মেয়ে আছে যারা সমরের দ্বারা প্রতারিত হয়েছে। তাদের কোনো একটা খোঁজ এখনো পাওয়া যায়নি। হ্যাঁ, সমরের এই প্রতিভার কথা অবশ্য ছোট কাকিমা বলেছিলেন। এর মধ্যে একজন প্রস্টিটিউটের মেয়ে ছিল। ওদের হাতে আবার অনেক গুন্ডা টুন্ডাও থাকে, সেটাও নেগলেক্ট করা যায় না। কিন্তু সে মহিলা তো 2-4টে নাম ছাড়া আর কিছুই বলতে পারলেন না। এখন খড়ের গাদায় ছুঁচ খুঁজে পাওয়া তো 4টিখানি কথা নয়। সেই জন্য জিজ্ঞেস করছিলাম, এদের মধ্যে কি কাউকে সাসপেক্ট করা যায়? প্রস্টিটিউট মেয়ের ব্যাপারটা আপাতত জানি না, তবে এই 3 জনের কাউকেই আমি সন্দেহের বাইরে রাখতে পারছি না। প্রথম মঞ্জরি দত্ত। প্রেমের প্রতিহিংসা বড়ই ভয়ানক। মেয়েটি তো রীতিমতো ভেতর ভেতরে জ্বলছে, স্পষ্টই তো বলে দিল বেঁচে থাকলে আমি ওকে খুন করে দিতাম। তাহলে তো ল্যাটা চুকেই গেল। যাকে সে মারতে চেয়েছিল সে তো মরেই গেছে, তাহলে আর তাকে সন্দেহের মধ্যে রেখে কি লাভ? সেটাই তো কথা মিস্টার সাধুকা। অপকর্মটি যে সেই করেনি সেটা কি হলপ করে বলা যায়? এমনও তো হতে পারে খুনটা করে এখন খুন করেনি এমন একটা ভাব দেখাচ্ছে। তা বটে। তা সেদিন কি মেয়েটি জলে নেমেছিল? সুইমিং ক্লাবের সেদিনের অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা দেখলেই জানা যাবে। ভাবছি আপনার সঙ্গে একবার ফেরার পথে আজই যাব ক্লাবে। তাই যান, আমি এক্ষুনি ক্লাবের সেক্রেটারিকে ফোন করে দিচ্ছি। আপনার কোনো অসুবিধা হবে না, কেউ নন কোঅপারেট করতে সাহস পাবে না। তারপর বলুন। দ্বিতীয় সাসপেক্ট সম্রাজ্ঞী সান্যাল পরপর 2টো থ্রেট লেটার পেয়েছে। বেছে বেছে কেন ওই মেয়েটাই শুধু 2টো চিঠি পাবে? কই বাকি 2 জন তো কিছু পায়নি। তার মানে আপনি বলছেন সামথিং রং ইজ দেয়ার? আই ডাউট সো। আর ডাউট করাটা নিশ্চয়ই স্বাভাবিক। অফকোর্স। অ্যান্ড দ্য থার্ড ওয়ান? স্বর্ণালী। সে একটা ইল্লিগাল প্রেমে লিপ্ত ছিল বলেই নীল তরাক করে উঠে দাঁড়ালো। একটু অবাক চোখে নির্মাল্য সাধুকা বললেন, কি হলো মিস্টার ব্যানার্জি? ওরকম তিরিং করে লাফিয়ে উঠলেন কেন? এনি প্রবলেম? ইয়েস স্যার, প্রবলেম তো একটা বটেই। আসলে ছাই চাপা আগুন থেকে হঠাৎ ধোঁয়ার আভাস পেলাম। আচ্ছা, আজ আমি যাচ্ছি, কয়েকটা জায়গাতে যেতে হবে, ডোন্ট মাইন্ড। কিন্তু কিছু একটা হিন্ট তো দিয়ে যান। দেব, নিশ্চয়ই দেব। ঠিক সময়েই সব কিছু আপনার নজরে আসবে। আগেই বলেছি, সোর্স আপনার, ফোর্সও আপনার। কে জানে, হয়তো এই ফোর্সটি আমার দরকার পড়বে। ঠিক আজ নয়, পরে দেখা হবে। কি হলো নীলদা, বিচে টিচে কামড়ালো নাকি? 2 2 4, সেটাকে তো মেলাতে হবে। প্রথমেই ও গেল সুইমিং ক্লাবের অফিস ঘরে। সেক্রেটারি অর্ধেন্দ্রবাবু অফিস ঘরেই বসেছিলেন। সামনে একজন, হয়তো ক্লাবের কোনো হোমরা চোমরা মেম্বার হবেন। অফিস ঘরটা আকারে খুব বেশি বিরাট নয়। নীলর কার্ডটায় এগিয়ে দিতেই অর্ধেন্দ্রবাবু বললেন, নমস্কার নমস্কার, আপনি নিশ্চয়ই প্রাইভেট ইনভেস্টিগেটর। থানা থেকে এইমাত্র ফোন করেছিলেন, তদন্ত করতে চান। বেশ, আপনার কি জিজ্ঞাসা আছে করুন। আসলে এমন একটা মিসআপ ঘটে গেছে, আমরা ভয়ানক দুশ্চিন্তার মধ্যে রয়েছি। সবথেকে বড় কথা, এতে আমাদের এতদিনের ক্লাবের একটা বদনাম ছড়িয়ে গেছে। আসল খুনিকে পাকড়াও করে আপনি আমাদের ক্লাবের সুনামটা আবার ফিরিয়ে দিন। সমরজিতের খুনটা ঘটে কত তারিখে? মে মাসের 23 তারিখে। আজ জুন মাসের 8 তারিখ, মানে 16 দিন কেটে গেল। বলতে পারবেন 23 তারিখে কারা কারা জলে নেমেছিল? কেন পারবো না, এক্ষুনি আনিয়ে দিচ্ছি। নিরূপ, ওই দিনের অ্যাটেন্ডেন্স খাতাটা একটু নিয়ে এসো তো। ডোন্ট মাইন্ড, খাতাগুলো ডুপ্লিকেট নয় তো? স্যার, এটা আপনি কি বলছেন? আমরা তো আর কোনো অসাধু ব্যবসা করি না, ডুপ্লিকেট রাখার তো কোনো প্রয়োজন নেই। এর আগে এমন ঘটনা কখনো ঘটেনি। কাউকে আড়াল করার কোনো বাসনাই আমাদের নেই। আমরা চাই খুনি ধরা পড়ুক। ইতিমধ্যে রেজিস্ট্রি খাতা এসে গিয়েছিল। নীল 23 তারিখের পেজটা মাইন্ড হুডলি চোখ বুলিয়ে সেটা রিচেকিংয়ের জন্য দীপুর হাতে তুলে দেওয়ার আগে একবার দেখে নিল। সময় নামের পাশে ডিপার্চারের কোনো সিগনেচার নেই। দেখা শেষ হলে নীল বলল,
এমনটা তো হতেই পারে, কোন একজন সুইমার সই না করেই জলে নেমে গেল। বিশেষ করে বিগিনার্সদের ক্ষেত্রে তো নয়। প্রত্যেকে আইডেন্টিটি কার্ড জমা দিয়ে তারপর নামতে হয়। তারপর ড্রেস চেঞ্জ করে যাওয়ার সময় ডিপার্চার সিগনেচারে দিয়ে ক্লাবের বাইরে যেতে হয়। আর পুরনো সুইমারদের ক্ষেত্রে? যদিও একই নিয়ম, তবে ওদের ক্ষেত্রে একটু রিল্যাক্স করা হয়, কারণ তারা হয় ট্রেনার নয়তো দীর্ঘদিনের পরিচিত ক্লাবের সভ্য। 23শে মে মনে কি করতে পারেন এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা? এই তো স্যার, মহা ফাঁপড়ে ফেললেন। কোনো একজন দুষ্কৃতী যদি কোনো মতলব নিয়ে সবার অলক্ষ্যে জলে নেমে থাকে, তাকে তো আইডেন্টিফাই করা সম্ভব নয়। সেদিন সম্রাজ্ঞী বসু বলে একটি মেয়ে জলে নেমেছিল। হ্যাঁ স্যার, সে ভালো সাঁতারু, ড্রাইভিং মাস্টার। তার তো ডিপার্চারের সই থাকবেই। দেখেছি, স্বর্ণালী রায়। হ্যাঁ স্যার, তারও সব ক্লিয়ার আছে, তবে সে ড্রাইভ দেয় না, জাস্ট সাঁতারই কাটে। অ্যাক্সিডেন্টের পর সে সই করে চলে যায়। আর মঞ্জুরি দত্ত? মঞ্জুরি বোধহয় সেদিন অ্যাবসেন্ট। ও না 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 না, আমি ভুল করছি। মঞ্জুরি সেদিন জলে নেমেছিল, সোনালিরই পরে, তবে ওর নাকি সেদিন গানের রিহার্সাল ছিল। আচ্ছা, সন্দীপ সান্যাল বলে আপনাদের কোনো পুরনো মেম্বার আছে? সন্দীপ তো আছেন, রেগুলার সাঁতারও কাটেন। ইদানিং সকালের দিকে আসেন, কারণ ওর অফিস থাকে। বিকেলটা ঠিক অ্যাটেন্ড করতে পারেন না, তবে কোনো কোনো শনিবার বিকেলের দিকেও নামেন। ওই দিন নেমেছিল বলে আপনাদের কারোর কাছে কোনো খবর নেই? ঘটনাটা ঘটেছে বিকেলের দিকে, আর বিকেলে তো উনি আসেন না। ঠিক আছে, আপাতত আমার আর কিছুই জানার নেই, তবে পরে দরকার পড়লে কিন্তু আসতে পারি। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। এবার কোথায়? 26-এর বি মদন লেন, কাছেই হবে। চল খুঁজে দেখি। তুমি কি করতে চাইছো? সবই তো একই রেজাল্ট হবে। আগে তো চল। সন্দীপ ফেরে 7টা নাগাদ, এখন বাজে 7:20। মনে হয় এতক্ষণে এসে গেছে। কড়া নাড়তেই একজন বয়স্ক মানুষ এসে দরজা খুলে দাঁড়ালেন। ভাঙাচোরো বাড়ি, কাপড়টাও থ্যারথ্যারে। এটা কি স্বর্ণালী দেবীর বাড়ি? আগে না, বাড়িটা আমার। স্বর্ণালী মেয়েটা ভাড়া থাকে। একাই থাকে? পাগল নাকি? একা কোনো মেয়েকে ভাড়া দেওয়া যায় নাকি? মেয়েটি থাকে ওর ওই মামার সঙ্গে, তবে কিরকম মামা বাবা বুঝি না। দুটো সমস্ত ছেলে মেয়ে এক ঘরে রাত কাটায়। বাপ যে কবে বিদায় হবে, ও হলে বাঁচি। বিদায় হবার কোনো সম্ভাবনা আছে নাকি? শুনেছি ছেলেটা নাকি কলকাতা থেকে ট্রান্সফার নিয়ে চেন্নাই না কোথায় চলে যাবে। কবে যাচ্ছে জানেন? না, কিন্তু আপনারা? নীলর কার্ডটা দেখাতেই ভদ্রলোক বললেন, ও বাবা, পুলিশ! জানতুম একদিন কিছু একটা কেলেঙ্কারি ঠিক হবে। কেলেঙ্কারি কেন? আরে মশাই, একে তো ওই মামা ভাগ্নির কেচ্ছা, পাড়ায় কান পাতা দায়। তার উপর কিছুদিন ধরে দেখছি দুপুরের দিকে একটা জোয়ান মদ্য ছেলে প্রায় আসা যাওয়া করছে। হ্যাঁ, মেয়েটা ভালো নয় মশাই। হ্যাঁ, সেই জন্যই তো ভয়। দীপু কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, এই বুড়োটাকে হাঁটাও, আসল লোকটাকে পাও কিনা দেখো। সন্দীপবাবু কি বাড়ি ফিরেছেন? বলতে পারবো না, একটু দাঁড়ান, থাকলে পাঠিয়ে দিচ্ছে। আপনি সন্দীপবাবু? হ্যাঁ, কিন্তু আপনারা? মাই গড, তা হঠাৎ আমার কাছে? 23শে মে সদানন্দ পার্কের সুইমিং ক্লাবে একটা মার্ডার হয়ে গেছে, জানেন নিশ্চয়ই। হ্যাঁ, স্বর্ণা বলেছিল বটে। শুধুই বটে? আর কি বলতে পারি বলুন। আপনিও তো ওই ক্লাবের একজন মেম্বার ছিলেন। হ্যাঁ, আগে রেগুলার সাঁতার কাটতাম, এখন আর হয় না যাওয়া, ওই সময়ের অভাব। কিন্তু আপনিও তো মাঝে মাঝে সাঁতার কাটতে নামেন। সে কখনো সখনো, এক্স মেম্বাররা সেরকম করতে পারে। যারা সাঁতার কাটেন তারা কি সবাই কুড়কাট কাটেন? তার কোনো মানে নেই। আমার একটু ঠান্ডা লাগার বাতিক আছে, তাই ছোট করে চুল কাটি।
মাথায় যাতে জল না বসে। তা হঠাৎ চুল কাটার প্রসঙ্গ এলো থেকে? এমনিই মনে হলো, আজকাল তো বড় চুল রাখার একটা ফ্যাশন হয়েছে। না, আমি বরাবরই ছোট করেই কাটি। লাস্ট আপনি কবে নেমেছিলেন? মাসখানেকের মধ্যে নামিনি। তা আপনি যেন কবে চেন্নাই শিফট করছেন? ট্রান্সফার অর্ডার এসে গেছে, 1 জুলাই আমাকে কাজে জয়েনও করতে হবে। একাই যাচ্ছেন? হ্যাঁ, আমার সঙ্গে আমার ভাগ্নি থাকে। ওর এখন গানের ফাইনাল ইয়ার, ডিপ্লোমা পরীক্ষা, তারপর নিয়ে যাব। আচ্ছা, সম্রাজ্ঞী বসুকে চেনেন? সম্রাজ্ঞী? আগে না, এরকম নাম তো আগে শুনিনি। তাছাড়া মেয়েদের সঙ্গে আলাপ করার ব্যাপারে আমি একটু, বুঝতেই পারছেন, সে কি মানে। বুঝলাম। তা কলকাতা লিভ করছেন কবে? কনফার্মড টিকিট এখনো হাতে আসেনি। বুঝতেই পারছেন, এখনো 3 মাস আগে থেকে টিকিট বুক হওয়া শুরু হয়েছে। শেষ পর্যন্তই টিকিট পাই দেখতে হবে। একটা তো টিকিট মনে হয় হয়ে যাবে, নইলে তৎকাল তো আছে। কিন্তু হ্যাঁ বলুন। আমার সম্বন্ধে আপনি এত খোঁজ খবর নিচ্ছেন কেন? সমর খুনের ব্যাপারে নাকি? তাহলে কিন্তু ভুল অ্যাপ্রোচ মশাই। কে সমর তাই ভালো করে আমি জানি না, তার উপর খুন করাবে? না না মশাই, আপনি অযথা সময় নষ্ট করছেন। হ্যাঁ ঠিকই বলেছেন, আমাদের কাজটাই ওই রকম। সময় সময় এলোপাথারি ঢিল ছুরি, যদি লেগে যায়। ঠিক আছে, আপনার সময় নষ্ট করে গেলাম। না না, আপনারা তো আপনাদের কাজ করবেন। স্বর্ণাকে কিছু জিজ্ঞেস করবেন না? ও অবশ্য সেদিন ক্লাবে যায়নি। শিওর? হ্যাঁ, ও আমাকে না জিজ্ঞেস করে কিছু করে না। কিন্তু আপনার অসাক্ষাতেই তো সমরবাবু প্রায়ই আপনার এই বাড়িতে আসতেন। সে কি? কে বলল আপনাকে? কেন, আপনি জানতেন না? না, জানি না। জানলে তো। থামলেন কেন, বলুন। না, কিছু না। তবে আমার অসাক্ষাতে কোনো ছেলে এ বাড়িতে আসবে? ইটস ইম্পসিবল। তাহলে স্বর্ণা আমাকে বলতো। কিন্তু আমার কাছে যে খবর আছে, আপনার আর স্বর্ণা দেবীর মধ্যে রিলেশনটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না। আপনারা গোয়েন্দা মশাইরা কোথা থেকে যে খবর পান, তিলকে তাল করে ছাড়েন ভগবান জানে। এটা একটা বানানো গল্প ছাড়া আর কিচ্ছু নয়। থ্যাঙ্কস, আজ চলি। ও হ্যাঁ, আপনার অফিসটা যেন কোথায়? সে কি মশাই, আপনি কি আমার অফিসে হানা দেবেন নাকি? সবে ট্রান্সফার অর্ডার বেরিয়েছে, এর মধ্যে যদি খুন খারাপির ব্যাপারে খোঁজ খবর নিতে চান তাহলে তো আমার চাকরিটাই চলে যাবে। না না, এমন কোনো কাজ আমরা করবই বা কেন? থিয়েটার রোডে, সৃজন বিল্ডিং কনস্ট্রাকশন। আমি বিলিং সেকশনে আছি। কম্পিউটারে বসেই আমার কাজকর্ম। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। আজ চলি। নীল আর দীপু বেরিয়ে এলো। দীপু বলল, লোকটাকে দেখে কিন্তু সন্দেহ করবার মতো কিছুই পেলাম না। ঠিক বলেছিস, নির্ভেজাল কেরানি, শান্তশিষ্ট গোবেচারা টাইপ। তবে একটু যা ভুল স্টেপ নিয়েছে। স্বর্ণার সঙ্গে লটঘট করে? সেটা তো আছেই, কিন্তু তার সঙ্গে প্রেমে ল্যাং খাওয়াটাও কি সবাই সহ্য করতে পারে? যাকগে, অতদূর ভেবে টেবে লাভ নেই, এটা ওদের পার্সোনাল ম্যাটার। এখন কোথায়? দ্যাট মিসচিভিয়াস লেডি, যেটাকে আমি এখনও ঠিক বুঝতে পারলাম না। কে? দিন দিন গোড়ল হয়ে যাচ্ছিস না? শ্রীমতী সম্রাজ্ঞী বসু। ওর অনেক কথাই তো বেশ অসংলগ্ন। চল, কাছেই তোর বাড়ি। এখন পাবে যা মড টাইপের মেয়ে? চল তো দেখি। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের নোটিফিকেশান যাতে মিস না হয় সেজন্য হোয়াটসঅ্যাপে একটি চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।